নিজের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসিয়ে নিও, শুধু আমার ছেলেটাকে ছেড়ে দাও। আইনি ঝামেলায় ওকে জড়িও না। বিনিময়ে আইদান আর কোনোদিন তোমাদের জীবনের সমস্যা সৃষ্টি করবে না, এই গ্যারেন্টি আমার। ক্ষমতার প্রদর্শন না ভেবেই একজন পিতার করজোড় আবেদন ভেঙে নাও। আমাদের জবাবের অপেক্ষা করলেন অবধি না, সটান উঠে দাঁড়ালেন, স্যুটের পকেটে কলম এবং চেকবুক রেখে ঘুরে দাঁড়ালেন একবার মীরাকে। আমি সত্যি নিজের ছেলের কাছে লজ্জিত। এই বয়সে এসে চাই না তার জীবনে বড় কোনো ক্ষতি হোক। একটা পরিবারের সম্মান এবং মর্যাদার প্রশ্ন। ওকে ওর বড় ভাই থানায় পাঠিয়ে দিয়েছে। ওর মা ভীষণ রকমের চিন্তিত হয়ে আছে। চাইলেই আমি অন্যপন্থা অবলম্বন করতে পারি, কিন্তু এক্ষেত্রে করলাম না। কারণ আমি জানি তোমার ক্ষতি হয়তো কোনো কিছু দিয়েই পুষিয়ে দেওয়া যাবে না। তাই আমার সামান্য উপহারটুকু গ্রহণ করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দাও। মামলা মোকদ্দমার ঝুট ঝামেলা মেয়েদের শোভা পায় না। ঘুরে দেখলেন একবার মীরাকে। হিপোক্রিট, নার্সিসিস্ট, কোল্ড ব্লাডেড ম্যানিপুলেটর। আরেন্ট ইউ? দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলাম। কয়েক সেকেন্ড সময় লাগলো শুধুমাত্র আমার। টেবিল থেকে ব্ল্যাঙ্ক চেকটা তুলে ছিঁড়ে টুকরো টুকরো করে ছুঁড়ে দিলাম জাফরের মুখ বরাবর। আমার স্ত্রী চেয়ে দেখলো মীরা, কোনো প্রতিক্রিয়া করলো না। জাফরের দৃষ্টি প্রসারিত হলো, শীতল ক্রোধ চেপে দুঃসহ দৃষ্টিতে আমায় দেখলেন তিনি। এক ছেলের জন্য দুনিয়া কোরবান, অপর ছেলে বুঝি বন্যার পানি? আমায় হঠাৎ কথায় জাফর খেয়ে উঠলেন। সাবিন, মুখ সামলে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমি তোমার গুরুজন। এই একদম চুপ! আপনি জানেন না আমি কত বড় বেয়াদব? সেখানে গুরুজনের সম্মান আশা করেন কি করে আপনি? গুরুজন যদি কুকুরের চাইতেও অদম হয়, তাহলে তাকে জন্তুর ট্রিটমেন্ট দেওয়ার মতো বেয়াদবির ক্ষমতাই ইসামিনের আছে। আর ভুলে যাবেন না, আপনি দাঁড়িয়ে আছেন আমার বাসার ভেতর। এ বাসায় আমি রানী না, রাজা। জাফরের চেহারায় বাকরুদ্ধ অভিব্যক্তি বহন করলো। ক্রোধে আমার সমস্ত শরীর তিতির করে কাঁপছে। কোনো সীমা পরিসীমা নেই এই অনুভবের। এক চুল দ্বিধা করলাম না, চড়া গলায় গর্জে উঠলাম। আইন? আইন যে আপনার মতো মানুষের প্যান্টের পকেটে বাস করে, তা আমার থেকে ভালো আর কে জানে? আপনার ওই অজাতের পয়দাটাকে পেলে আমি আগে নিজের ধোলাই করব, তারপর যদি একটাও হাড়গোড় আস্ত পাওয়া যায় তাহলে ওটাকে আস্ত করে ফেলবো আমি। পুরুষের তো আবার খুবই অবাধ্য নাছোড়বান্দা এক বিশেষ অঙ্গ আছে, তাই না? যেখানে সেখানে ঢুকিয়ে দিতে খুব মজা লাগে। ওই অজাতটার ওটাকে আমি টুকরো টুকরো করে কেটে রাস্তার কুত্তাদের খাওয়াবো। ওই ব্যথায় বাঁচবে না আপনার আদরের দুলাল। একবার যদি ধরতে পারি তাহলে ওটাকে খুন করে আমি নিজে জেলে যাব। কাঁপতে লাগলেন জাফর, ভয়ে নাকি ক্রোধে বুঝতে পারলাম না। বদ্ধ উন্মাদ তুমি মেয়ে, একটা আস্ত ডাইনি। এতদিনে চিনলেন নাকি আমাকে? মাই ডিয়ার শ্বশুর, এক্স শ্বশুর। আপনি তো আরো আগেই আমার আসল রূপ জেনেছিলেন, তাই না? দাঁতে দাঁত ঘষলেন জাফর। অন্তিম মুহূর্তে আমার সঙ্গে মোকাবেলা করতে না পেরে তাকালেন মীরার দিকে। এই মেয়ের মাথা গরম, তুমি তো ঠান্ডা মাথার মেয়ে। তবে শুনে রাখো, আমি হুমকি দিতে চাইনি, কিন্তু এখন কিছু করার নেই। আইন রুখতে যা যা করার আমি করব। সেহেতু তোমার ভালো এটাই হবে, মহান হয়ে ক্ষমা করে চুপচাপ যা দেওয়া হয়েছিল তা পকেটে নিয়ে নেওয়া। স্বীকার করো কিংবা না করো, এই পৃথিবী টাকার গোলাম। তুমি কিংবা তোমার এই মাথা নষ্ট বান্ধবী সেই নিয়মের বাইরে নও। তার উপর মেয়ে মানুষ, মেয়েদের তো টাকার চাইতে ইজ্জত বড়। জাফর আর দাঁড়ালেন না, ঘুরে গেলেন। হনহন করে হেঁটে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। তীব্র ক্রোধে আমি দরজা বরাবর জোরসে এক লাথি হাঁকিয়ে সেটা বন্ধ করলাম। আপন মনেই খেকিয়ে উঠলাম, পুরো গোষ্ঠী নষ্টের আখড়া। না হলে কি একজনের প্রতিশোধ অন্যজনের উপর নিতে পারে? পেছন থেকে মোলায়েম অথচ শীতল কণ্ঠটি ভেসে আসতে জমে গেলাম। পাই করে ঘুরে দাঁড়ালাম, দেখলাম পাথরের মূর্তি মীরাকে। তখন ওই একই ভঙ্গিতে বিছানায় পড়ে বসে আছে। মীরা আসলে আমার খুব ক্লান্ত লাগছে সাবিন, লাইটটা অফ করে অন্য রুমে যা প্লিজ, আমি একটু ঘুমাবো। মধ্যরাত, নিস্তব্ধপুরী আরেফিন বাড়ি। এমনিতেই অভিজাত মহল, অতীব শান্ত
তবে আজকের প্রগাঢ় নিস্তব্ধতার বিশেষ উৎস রয়েছে। কেমন একটা থমথমে পরিবেশ, ভারী বাতাস, এই বাতাসে প্রাণ ভরে প্রশ্বাস টানাও দেয়। আয়দানকে নেওয়াজ নিয়ে গিয়েছে, যদিও মামলার পূর্বে এভাবে থানায় নেওয়ার নিয়ম নেই। তদুপরি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, কারণ আগামীকাল দুপুরের মধ্যে মীরার পক্ষ থেকে আইনি ব্যবস্থার ঘোষণা না আসলে জায়দান নিজে মামলা করবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। আজ মিসির নিজের বাড়ি ফিরে যায়নি, থেকে গিয়েছে জেসমিনের কাছে, কারণ আয়দানের অনুপস্থিতিতে একমাত্র সেই জেসমিনকে সামলাতে সক্ষম। নিজের পরিবারের অন্য কারো সঙ্গে জেসমিন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আয়দানের শোক যে দারুণভাবে জননীকে ঘায়েল করবে তা জায়দান খুব ভালো করেই জানত। এমত অবস্থায়ও ডেডলাইনের আগে সেমিস্টার পেপার প্রশ্নপত্র সাবমিট করে তবেই বিছানায় গা এলিয়ে শুতে পড়ল জায়দান। চশমার আড়ালে বাদামি জহরত জোড়া নিবদ্ধ সিলিংয়ের উদ্দেশ্যে আধুনিক ইন্টেরিয়ার এবং ঝাড়বাতির জৌলুসের ছোঁয়া লাগবার দেখা হয়ে গিয়েছে তার। বিশেষ কোনো আগ্রহ নেই, তাই এর মাঝে দুই চোখে আজ ঘুম আসবে না জায়দান জানতো। তবে নতুন করে স্লিপিং মেডিসিন নেওয়ার ইচ্ছে হচ্ছে না। জায়দান আজকাল একটা অনুভূতি আবিষ্কার করেছে, সেই অনুভূতির নাম কষ্ট। বিশেষ এই অনুভূতি চেনার পর থেকে এটা ছাড়া আর কিছুই অনুভূত হচ্ছে না হৃদয় জুড়ে। আপনজনদের হাসিতে কষ্ট, তাদের কান্নায় কষ্ট, বাস্তবতায় কষ্ট, পৃথিবীতে কষ্ট, সর্বোপরি জীবনটাই কষ্ট। মানুষের নাকি আরও নানান অনুভূতি হয়, খুশির, আনন্দের, বিস্ময়ের, ভয়ের, ভালোবাসার। সেসব জায়দানের জীবনে কোথায় আছে আদৌ? নাকি এই সকল অনুভূতি পর্দা টেনেছে কষ্টের আড়ালে? খানিকটা চোখ বোঝার চেষ্টা করলো জায়দান, অথচ চোখের সামনে যে মুখটা ভেসে উঠল সেটা সে কোনোদিনও কল্পনা করতে চায়নি। হঠাৎ দুঃস্বপ্ন দেখলে যেমন ছটফট করে মানুষ জেগে উঠে, তেমন করে জেগে উঠল জায়দান। সোজা হয়ে বসলো। প্রচণ্ড বিতৃষ্ণা এবং কষ্টে আবারও জর্জরিত হলো তার অস্তিত্ব। হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে নিজের ফোনটা নিল জায়দান। বিশেষ একটা নাম্বার বের করলো। এই নাম্বার তার কাছে থাকলেও কোনোদিনও যোগাযোগ করা হয়নি। অধিকাংশ কথাবার্তা ইমেলে আদান প্রদান করেছে। আজ সকল নিয়ম তুচ্ছ করে জায়দান ফোন করলো। প্রথমবারের মতন সুপুরুষের তকমায় মধ্যরাতে এক রমণীকে কল করার মতন দাগ লাগতে দিল। ওপাশ থেকে রিসিভ হতে স্বাভাবিক কারণে বেশ খানিকটা সময় লাগলো। অতঃপর ভেসে এলো ঘুম জড়ানো আধা ভাঙা কণ্ঠ। হ্যালো। আরোয়া, আমি জায়দান আরিফিন বলছি। এক মুহূর্ত নীরবতা। আরোয়া যে বিস্মিত তার নীরবতায় স্পষ্ট। সামান্য গলা খাকারি দিল জায়দান। আগে কোনোদিনও সে ফোন করেনি। এই কথা উত্থাপনের আগে শীতল গলায় বলল, আমার আপনাকে একটা জরুরি প্রশ্ন করার ছিল, যদি এখন উত্তর দিতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকব। বলো, কি প্রশ্ন? নিজেকে অতি কষ্টে স্বাভাবিক করছে তার রমণী হালকা কম্পিত কণ্ঠস্বরে। বোঝা গেল জায়দান সময় ক্ষেপণ করল না। আমাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার মতামত কি? আপনার পরিবারের নয়, ব্যক্তিগত মতামত জানাবেন, হ্যাঁ নাকি না। ভারী এক নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। আপনি কি আমার উত্তর জানতে চাইছেন? জি, আশা রাখছি এতদিন একসাথে ঘোরাফেরার পর আপনার মতামত তৈরি হয়ে যাওয়ার কথা। সেসব জানতে মধ্যরাতে ফোন করেছেন। আপনি বেশ ইউনিক মানুষ দেখছি। মধ্যরাতে ফোন দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু উত্তরটা আমার এখন জানা জরুরি। কেন জানা জরুরি? এই প্রশ্নের জবাব জায়দান দিল না। আরও মোলায়েম হাসল। ঠিক আছে, আমি আপনাকে আর খুব বেশি জ্বালাতন করব না। আমার উত্তর হলো, যেন নাটকীয় ভঙ্গি আনতেই এমন বিরতি। অতঃপর আরও কণ্ঠস্বর ধ্বনিত হলো ফোনের ওপাশ থেকে। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে রাজি, মিস্টার জায়দান আরিফিন। হৃৎপিণ্ড খামচে ধরল এক অস্বস্তিকর ব্যথা ছড়িয়ে পড়ে বুকে। তেমনটাই টের পেল জায়দান। ফোন চেপে বসলো তার আঙ্গুল। একটা ঢোক গলা ধকরণ করলো। অতঃপর সদা নির্লিপ্ত প্রাণহীন কণ্ঠে বলল, ও ধন্যবাদ। শুধুই ধন্যবাদ? আর কিছু বলবেন না? বলবো। আপনার আমার বিয়েটা তো এই মাসের শেষে হচ্ছে। ভালো থাকবেন, শুভরাত্রি। আরোয়া বোধহয় কিছু বলতে যাচ্ছিল, অথচ জায়দান সুযোগ দিল না। যেমন নিজের মর্জি মতো ফোন করেছিল, তেমন মর্জি মতো ফোনটাও কেটেও দিল। ধপাস করে পুনরায় বিছানায় নিজেকে এলিয়ে দিল জায়দান। স্থির হয়ে চেয়ে থাকলো শূন্যের উদ্দেশ্যে। পরক্ষণে চোখ বুজে গভীর এক প্রশ্বাস টানলো। একদম হঠাৎ করে তার রুমের দরজায় ভীষণ ব্যস্ততায় কড়া নাড়ার শব্দ হলো। জায়দান, জেগে আছিস? দরজা খোল দ্রুত। মিসিরের উত্তেজিত কণ্ঠস্বর শুনে কয়েক সেকেন্ডের মধ্যে জায়দান উঠে পড়ল। নাইট স্ট্যান্ড থেকে চশমা তুলে চোখে দিয়ে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে মিসিরের আতঙ্কিত চেহারা নজরে এলো। কি হয়েছে? মিসিরের কথা জড়িয়ে গেল যখন সে জানালো, আন্টি খুব সম্ভবত স্ট্রোক করেছে। হাসপাতালের করিডোর জুড়ে তীব্র ঔষধি ঘ্রাণ। এই ঘ্রাণটি জায়দানের বহু চেনা।
নাসারন্ধ্র বেয়ে ঢুকে সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে ভয়ানক জ্বালা সৃষ্টি করে তা। দেয়ালের সঙ্গে ঘেঁষা ওয়েটিং চেয়ারের সিট দ্বারা টান টান করে নির্বিকার পাথরে মুখে বসে আছে। সেখানিকটা দূরে নিবিড় পর্যবেক্ষণে আছেন জেসমিন। ডাক্তারের সঙ্গে যত আলাপ আলোচনা সারছে মিসির এবং জাফরি। আদরে বসে থাকলেও জায়দান স্পষ্ট শুনতে পাচ্ছে ডাক্তারের সতর্কবাণী। মাইল্ড স্ট্রোক, বড় কিছুর লক্ষণ। যদি এখনই সাবধান না হওয়া যায় তাহলে ভবিষ্যতে বিপর্যয় অপেক্ষা করছে। অতঃপর এর ভবিষ্যৎটা কি হতে পারে সেটা আন্দাজ করতে জায়দানকে বেগ পোহাতে হচ্ছে না। ইতিমধ্যে ছকাকারে মস্তিষ্ক জুড়ে গড়ে উঠেছে গল্পটা। আয়দানকে আইনের মুখোমুখি আনার আর কোনো উপায় তার হাতে রইল না। যে কেউ বলতে পারবে জেসমিনের এমন করুণ অবস্থার কারণ। যদি জাফর জোর দিয়ে নিজের স্ত্রী স্বার্থে সন্তানকে ছাড়িয়ে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে শক্ত বাধা দেওয়ার ক্ষমতা কি জায়দানের থাকলো? ন্যায়ের অবতার হওয়ার অর্থ কোথায়, যেখানে তার ঘরটাই ভাঙাচোরা? কোনো অনুভব আর নেই জায়দানের। কষ্টটুকু বিদায় নিয়েছে বহু পূর্বে। নিজের কাঁধে বন্ধু মিসিরের স্পর্শ টের পেয়েও তাই প্রতিক্রিয়া দেখালো না সে। মিসির ঝুঁকে মৃদু আছে বলল, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। চিন্তা করছি না। সংক্ষিপ্ত জবাব দিল জায়দান। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন জাফর। ঠান্ডা নয়নে দেখলেন নিজের বড় সন্তানকে। অতঃপর কণ্ঠে বিতৃষ্ণা নিয়ে উচ্চারণ করলেন, তুমি কি জানো তোমার আম্মুর এই অবস্থার সম্পূর্ণ দায় তোমার? জায়দান ভ্রু তুলে নিজের পিতার দিকে তাকালো। গভীর বাদামি দৃষ্টিজোড়া খেলা করা শীতল চাহনি যেন পিতার শির দ্বারা তরঙ্গ খেলিয়ে দিল। অথচ জায়দান এমন ছিল না। তার নির্বিকার সবটাই মেনে নেওয়ার কথা ছিল। আঙ্কেল, এসব কথা এখন থাক, আমরা না হয় আন্টির দিকে ফোকাস করি। মিসির জটিল পরিস্থিতি সামলাতে মাঝখানে আসতে উদ্যত হলেও জায়দান তার হাত চেপে ধরে ইশারায় মানা করল। অতঃপর নিজেই উঠে দাঁড়ালো। নিজেও 6 ফুট উচ্চতার হলেও বড় সন্তানের উচ্চতা জাফরকেও ছাড়িয়ে গিয়েছে ইঞ্চি কয়েক। তাই সে যখন মুখোমুখি দাঁড়ালো তখন তাকে ঘাড় তুলে দেখতে হলো। সন্তানের দৃষ্টি নির্বিকার হলেও তার সত্তা নির্বিকার নেই, এতটুকু বোধগম্য হতে সময় লাগলো না জাফরের। সামান্য ঝুঁকে এলো জায়দান পিতার চোখে চোখ রাখার জন্য। ক্ষুর্ধার দৃষ্টিযুগল মিলিত হতে হিমশীতল কণ্ঠে ধ্বনিত হলো, আম্মুর পরিস্থিতির জন্য যদি কারো দায় আদৌ থেকে থাকে, সেটা সম্পূর্ণ আয়দানের। জাফর চোখ জোড়া চড়া হয়ে উঠল বিস্ময়ে। আজীবন নিঃশব্দে মাথা পেতে সবকিছু হজম করে যাওয়া ছেলে আজ ভিন্ন সুরে গাইছে কেন? জায়দান সোজা হয়ে দাঁড়ালো। প্যান্টের পকেটে দুহাত ভরল। গুরুগম্ভীর হয়ে জানালো, যদি ভেবে থাকো আমার কাঁধে দায়ভার চাপিয়ে নিশ্চিন্তে দিন যাপন করবে, তবে দুঃসংবাদ, তোমাদের নিশ্চিন্ত জীবন এবং আমার দায় মাথা পেতে নেওয়ার সমাপ্তি এখানে। পিতা এবং পুত্রের মাঝে নিগুড় অব্যক্ত চাহনির বিনিময় হলো, যেন কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ঠিক তখনই করিডোরের প্রান্ত থেকে ভেসে আসা দ্রুত পদক্ষেপ ধ্বনি সকলের মনোযোগ কেড়ে নিল। মাথা কাত করে ঘুরে তাকালো জায়দান। থমকে পড়ল। ওপাশ থেকে ছোট ছোট পদক্ষেপে রীতিমতো দৌড়ে আসছে সাবিন। পরনে একটা টি শার্ট, এর উপর চেন খোলা জ্যাকেট, ট্রাউজার এবং পায়ে স্নিকার্স। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খবর পেয়ে যেমন অবস্থায় ছিল ছুটে এসে পড়েছে। কিন্তু খবরটা তাকে দিল কে? হুট করে মিসিরের দিকে অত্যন্ত বিরক্তি নিয়ে তাকালো জায়দান। সঙ্গে সঙ্গে মিসির চোখ ঘুরিয়ে গলা খাকারি দিয়ে ছোট্ট করে উচ্চারণ করলো, সরি। যদি না নিজে থেকে মিসিরের সঙ্গে যোগাযোগ করতাম, তাহলে আমার প্রাক্তন শাশুড়ি যে স্ট্রোক করেছেন এই খবরটা জানতেই পারতাম না। অবশ্য এখন আমার জেনেও কোনো কাজ নেই, আর না আছে কোনো উদ্দেশ্য হসপিটালে ছুটে যাওয়ার। তবুও এসেছি আমি। ঠিক কেন এসেছি সে সম্পর্কে নিজেও নিশ্চিত নই। পুরাতন চেনাশোনার কারণে, নাকি ভিন্ন কোনো লক্ষ্য আছে আমার অন্তরে? করিডোরের ওপাশে দাঁড়ানো প্রাক্তনকে দেখার সঙ্গে সঙ্গে নিজের মনের উদ্দেশ্য টের পেলাম। হয়তোবা আমি তার জন্যই এসেছি এখানে। মা জেসমিনের সঙ্গে তার সম্পর্কটা কেমন খুব ভালো করেই জানি আমি। বিবাহিত থাকাকালীন একবার শুধু উচ্চ জ্বর হয়েছিল শাশুড়ির। সে সময়টা জায়দান কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে আমি খুব কাছ থেকে দেখেছি সেটা। যে মানুষ কখনো ভার্সিটি মিস করে না, পারিবারিক জীবনের আগে কর্মজীবনকে প্রাধান্য দেয়, সেই মানুষটাই টানা 3 দিন ছুটি নিয়ে মায়ের শিওরে বসেছিল। জলপট্টি দেয়া থেকে শুরু করে মায়ের মাথায় পানি ঢালা, শরীর মুছে দেয়া, নিয়ম মতো তাপমাত্রা মাপা, জ্বর বেড়ে গেলে বোঝার জন্য বিছানার কাছেই আরাম কেদারা পেতে বসে থাকার মতো কাজ ছিল তার তখনকার রুটিন। তাকে হাজার চেয়েও সেই সময় দুটো গ্রাস পেটে ভরে খাবার খাওয়াতে পারিনি আমি। জ্বরের ঘোরে সেসব কাহিনী হয়তো টের পাননি শাশুড়ি। তিনি শুধু মগ্ন ছিলেন তার ছোট ছেলে আয়দানের নাম জপতে। ঘুমের ঘোরে ওষুধের প্রভাবে ঘুমিয়ে যেতেন শুধু একটা নাম, আয়দান। সেই ছোট ছেলে তখন বিদেশ। তাই বড় ছেলেই ডাকের জবাব দিত, হ্যাঁ আম্মু, আমি তোমার কাছেই আছি। সেখানে আজ যখন জেসমিন সত্যি স্ট্রোক করেছেন, তখন কি আমার ভালোবাসাটা ঠিক থাকবে?
হ্যাঁ, থাকবে। জগতের সামনে তো সে নির্বিকার, কিন্তু তার ভেতরটা চুরমার হয়ে যাবে না? এমন আতঙ্ক থেকেই আমি ছুটে এসেছি আজ এখানে। কাছাকাছি পৌঁছে বুঝলাম আমার উপস্থিতি মোটামুটি সকলকেই বিস্মিত করেছে। আমাকে দেখে অন্য পথে পা বাড়ালেন জাফর, আড়াল হয়ে গেলেন দৃষ্টিসীমার। আমি ঘুরে তাকালাম মিসিরের দিকে। এখন কেমন আছেন উনি? আর চোখে জায়দানকে নিরীক্ষণ করলাম। আপাত দৃষ্টিতে তাকে অস্বাভাবিক রকমের স্বাভাবিক দেখাচ্ছে। আমার দিকে তাকাচ্ছে না, বরং ভিন্ন কোনো দিকে তাকিয়ে আছে শূন্য চোখে। মিসির মাথা দুলিয়ে জানালো, স্টেবল, তবে আশঙ্কামুক্ত নয়। আমরা এখনো দেখতে পারিনি, নিবিড় পর্যবেক্ষণে আছে। ও। এরপর আসলে কি বলবো, কি জিজ্ঞেস করবো বুঝতে পারলাম না। দৃষ্টি লুকালাম, বারংবার দেখলাম জায়দানকে যে মাত্র আবার ওয়েটিং চেয়ারে বসে পড়েছে সে। মিসির বোধহয় আমাদের মধ্যকার দ্বন্দ্বটুকু টের পেল, তাই নরম কণ্ঠে বলে উঠলো, আমি একটু দেখে আসি, থাকো তুমি। কি দেখতে যাচ্ছে তা অবশ্য স্পষ্ট করলো না বান্দা। চুপচাপ উল্টো ঘুরে চলে গেল আমাদের একা ছেড়ে। পিনপতন নীরবতা ভর করতেই একটা নিঃশ্বাস ফেললাম আমি। ঔষধি ঘ্রাণে মম করতে থাকা হসপিটালের শক্ত দেয়ালের ভেন্টিলেটর বেয়ে ভোরের মৃদু আভা চুয়ে পড়ছে। আস্তে করে জায়দানে ঠিক পাশের চেয়ারটায় বসে পড়লাম। নড়চড় হলো না বান্দার মাঝে কোনো। এক হাতের আঙুলে অপর হাতের আঙুলগুলো গলিয়ে নির্লিপ্ত চেয়ে আছে সে। অবশেষে মুখ খুললাম আমি, বেশি চিন্তিত হলো না আম্মু। না মানে, আন্টি ঠিক হয়ে যাবেন। শয়তানেরা সহজে মরে না। বলার তীব্র ইচ্ছা থাকলেও প্রথমবারের মতো নিজের আবেগ সামলে বিবেক দিয়ে চিন্তা করে নিজেকে আটকে ফেললাম। জায়দান কোনো উত্তর করলো না, না তো আমার দিকে একবার ফিরে দেখলো। শক্ত একটা ঢোক গলাধঃকরণ করলাম, অতঃপর ইতস্তত করে কাঁপা কাঁপা একটা হাত বাড়িয়ে তার গুচ্ছ পাকিয়ে রাখা হাত দুটোর উপর রাখলাম। হালকা চেপে বললাম, জায়দান, আমি সত্যিই দুঃখিত। আমি ওভাবে তোমার সন্দেহ করতে চাইনি। পরিস্থিতিটাই এমন ছিল যে আমার মাথা গরম ছিল জায়দান। তুমি তো জানো মীরা আমার কাছে কি। তাই আমি নিজেকে হাজার চেয়েও ঠান্ডা করতে পারিনি। তবে ট্রাস্ট মি, যদি তুমি একটাবার আমার মুখ ফুটে আগেভাগে বলে দিতে যে হাত ছাড়ো। জায়দান। আমার হাত ছাড়ো সাবিন। ঘড়ঘড় করে উঠলো জায়দানের কণ্ঠস্বর। কেঁপে উঠলাম আমি, সহসাই নিজের হাতটা দূরে সরিয়ে নিলাম। কোনো বিশেষ প্রতিক্রিয়া আর করলো না জায়দান। নিজের পকেট থেকে ফোন বের করে দ্রুত হাতে কিছু মেসেজ নোটিফিকেশন চেক করলো। দেখতে না চাইলেও এসএমএস এ আসা মেসেজটি স্পষ্ট চোখে পড়লো আমার। ও মাই গড, আন্টির এত বড় একটা নিউজ আমাকে জানালেন না কেন? আমার মম খুব চিন্তা করছে। আমরা এক্ষুনি হাসপাতালে আসছি। জায়দানকে কোনো রিপ্লাই করতে দেখলাম না। চুপচাপ নিজের পকেটে ফোনটা আবার ভরে ফেললো সে। বুকের ভেতরটা খামচে ধরলো কেউ যেন। এসএমএস, আর ওর কাছে জায়দানের ইমেল নয়, বরং নাম্বার আছে। বৃহৎ অগ্রগতি। আমরা কি কিছুক্ষণ আলাদাভাবে কথা বলতে পারি? সামান্য অস্থির হয়ে উঠলাম আমি, দ্রুত যুক্ত করলাম, কথা দিচ্ছি তোমার সাথে কথা বলেই আমি চলে যাব। নিশ্চুপ জায়দান কিছুক্ষণ শূন্যের উদ্দেশ্যে চেয়ে রইলো। তারপর কোনো কথা না বলেই চুপচাপ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কেন দাঁড়িয়েছে সেটা না বুঝলেও আমি তাকে বিনা বাক্যে অনুসরণ করলাম। করিডোর বেয়ে এগোতে লাগলো সে লম্বা পা ফেলে। পিছু নিলাম আমি। হসপিটাল থেকে বেরিয়ে বাইরের পথে এসে নামলো। গেটের সামনে দুধার ঘেঁষে চলে গিয়েছে প্রশস্ত ফুটপাত। একদম ভোরের সময় হওয়ায় সড়কে কোনো যানবাহন নেই, শুধু দূরে একটা একটা দুটো আবছায়া মানুষের মতন অবয়ব চোখে পড়ছে। ডান পাশে ফুটপাতের একদম মাঝ বরাবর মধ্যম আকৃতির বট গাছ আছে একটা। চারপাশে সিমেন্টের দেয়াল তুলে দেওয়া হয়েছে খানিকটা বসার জায়গার মতো করে। জায়দান হেঁটে গিয়ে সেখানেই বট গাছের নিচে থামলো। ভোরের স্বর্ণালী আভা পাতার ফাঁক গলে বেয়ে পড়লো তার সুদীর্ঘ অবয়বে। আমার দিকে প্রথমবারের মতো সরাসরি তাকালো সে এবার। মুখে কিছু না বলেও তার চাহনি সবটাই আমার কাছে ঘোষণা করে দিল। চারপাশে কনকনে শীত, অথচ শুধুমাত্র একটা ফুল হাতা টি শার্ট গায়ে থাকলেও কোনো প্রকার হেলদোল নেই জায়দানের। বিপরীতে আমি জ্যাকেটের ভেতরেও শিরশির করে কাঁপছি। এর কারণ শুধু শীত নয়, বরং ভিন্ন কিছু। একটা শক্ত ঢোক গিলে নিজেকে ধাতস্থ করতে চাইলাম, অতঃপর জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো? জায়দানের অভিব্যক্তির পরিবর্তন ঘটলো না। বুকের উপর দুবাহু ভাঁজ করে সে বলল, অপ্রয়োজনীয় প্রশ্নে সময় নষ্ট করো না। যেটা বলতে চেয়েছো সেটাই বলো। হাত দুটো কম্পিত হতে থাকলো। আমার বুকের ভেতর সবটা তালগোল পাকিয়ে গেছে যেন। নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। নিজেকে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে বললাম, আমি সরি। নির্লিপ্ত জায়দান, জানি সরি বলে সবকিছু ঠিক হয়ে যায় না, তবু আমি চাইছি তুমি আমায় ক্ষমা করে দাও।
নিরুত্তর প্রাক্তন। তার বাদামি দৃষ্টি অত্যন্ত সূক্ষ্মভাবে আমার পর্যবেক্ষণ করছে টের পেলাম ভালোভাবেই। মাথা তুলে ওই দৃষ্টিতে নিজের দৃষ্টি মেলালাম। গভীর প্রশ্বাস টেনে বললাম, আমি ঘুরিয়ে পেঁচিয়ে অর্ধেক কথা মনে রেখে অর্ধেক কথা বানিয়ে গড়িয়ে বলতে পারি না। তাই যা বলার সরাসরি বলছি। আমি জানি আমি ভুল করেছি। আমি আমি শুধু গতকালের ভুলের কথাটা বলছি না। আমি আমাদের বিবাহিত জীবনের কথাও বলছি। আমার অনেক ভুল ছিল। সব ভুল আজ আমি মাথা পেতে তোমার কাছে স্বীকার করছি। আমি অহংকারী, রগচটা, খুব বেশি ভাবনা চিন্তা না করে বিচার করে ফেলি। আমি চাই নিজেকে ঠান্ডা রাখতে, কিন্তু পরিস্থিতি আমার ঠান্ডা থাকতে দেয় না। এটা হয়তো আমারই দোষ। তোমায় আমি খুব কষ্ট দিয়েছি, অনেকভাবে আঘাত দিয়েছি, ভেঙেছি, অন্য মানুষের সাথে তুলনা করেছি। তোমার খারাপ লেগেছে আমি জানি। সেই সব কিছুর জন্য আমায় আজ ক্ষমা করে দাও জায়দান। এবারেও কোনো উত্তর এলো না। পাথরের ভাস্কর্য যেন দণ্ডায়মান আমার সামনে। কাঁপা কাঁপা হাত বাড়িয়ে তার একটা হাত নিজের দু হাতের মাঝে অতি যত্নে তুলে নিলাম। অতঃপর সেটা চেপে ধরলাম নিজের গালে। আমার ঝোড়ো দৃষ্টি কন্যে হয়ে খুঁজলো একটুখানি আশ্রয় ওই বাদামি সমুদ্রে। আমি সত্যিই তোমায় ভালোবাসি। আমার ভালোবাসাটা মিথ্যা না। আমি তোমার মায়ায় এমন ভাবে জড়িয়ে গিয়েছি যে তোমাকে হারানোর কথা স্মরণে এলেও আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই জীবনটাই বুঝি অনর্থক। এর থেকে তো মৃত্যু শ্রেয়। তুমি একবার আমায় ফিরিয়ে দিয়েছো, তবু আমি বেহায়া হয়ে আরেকবার করো জোরে মিনতি জানাই। ফিরে আসো জায়দান। আমি তোমায় খুব করে ফিরে পেতে চাই। আর এবার সাবিন নিজেকে শুধরানোর চেষ্টা করবে। চোখ ছলছল করে উঠলো আমার। ঝাপসা চোখে দেখতে শুরু করলাম জায়দানের হিম শীতল বরফের মতো হাতটা নিজের ঠোঁট চেপে কান্না জড়িত গলায় ফিসফিস করলাম, তুমি যদি বলো তাহলে আমি তোমার আম্মুর সাথেও নিজেকে মানিয়ে নিব। আমি তার কাছেও ক্ষমা চাইবো শুধুমাত্র তোমার জন্য। I promise I will be better. I will treat you better. শুধু আমার থেকে দূরে যেও না। আমাকে একলা ছেড়ে দিও না। আমি নিজেকে শুধরে নিব। আমার রাগ ঔদ্ধত্যের সমস্যা, তাই না? বেয়াদবিতে সমস্যা। আমি সেগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। শুধু তুমি আমার পাশে থাকো প্লিজ। আমায় একটুখানি ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। শুষ্ক একটা বাক্য আমার অন্তরত থেকে ভেঙে গুঁড়িয়ে দিতে যথেষ্ট। হতবাক টলটলে নয়নে তাকালাম আমি জায়দানের দিকে। নির্বিকার চেয়ে আছে সে আমার মুখপানে। অনুভূতিহীন রোবটের মাঝে অনুভূতি খোঁজা অর্থহীন। কেঁপে উঠলাম, আঁকড়ে ধরতে চাইলাম প্রিয়তমকে, হাহাকার করে উঠলাম, জায়দান প্লিজ এভাবে বলো না। আমার প্রতি তোমার অনেক অভিমান, তাই না? একদমই স্বাভাবিক সেটা। তোমার জায়গায় আমি থাকলে হয়তো বা আরো ভয়ঙ্কর ভাবে নিজেকে গুঁড়িয়ে দিতাম। কিন্তু তোমার জন্য তো আমার অন্তরটা উৎসর্গ করা হয়ে গিয়েছে। আমি কিভাবে তোমায় ছাড়া বাঁচি? রাগ করো, অভিমান করো, যা খুশি আমায় বলো, তবু দূরে ঠেলে দিও না আমায়। আমি তোমার আশ্রয় অভ্যস্ত হয়ে গিয়েছি। ভালোবাসি বলে কোনো অনুভূতি না কোনোদিন আমি অনুভব করেছি, আর না কোনোদিন করব। বিশেষ করে তোমার উদ্দেশ্যে নয়। স্তব্ধ হয়ে গেলাম। আমার হাত থেকে জায়দানের হাতটা খসে পড়লো। শুনিয়ে দেখলাম প্রাক্তনকে। অত্যন্ত আবেগে উপচে পড়লো ভেতরটা। জায়দান গভীর নয়নে তাকালো আমার নয়ন বরাবর। ভুল, ক্ষমা, কত কিছুকে আর কতবার আমি ক্ষমা করব? ভুলে যাব সাবিন। নিজেকে শোধরাবে তুমি? আমার আম্মুর কাছে অবধি ক্ষমা চাইবে? কেন? কিসের আশা করছো তুমি? তোমার মনে হয় সবকিছু ভুলে যাওয়াতে সোজা? ক্লাস 3 অঙ্কের নোটবুকে লুকিয়ে আমি কত এক্সপেরিমেন্টের টেকনিক লিখেছিলাম, তাও আমার মস্তিষ্ক ভুলতে পারেনি। আর তোমার মনে হয় তোমার আচরণ ভুলে এতই সহজ? এক পা অগ্রসর হলো জায়দান আমার দিকে। জীবনে এই প্রথম তাকে সম্পূর্ণরূপে সৎ হতে দেখলাম। সাবিন, তুমি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছ। প্রতিটা মুহূর্তে আমাকে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে তুলনা করে গিয়েছ। কোনোদিন আদৌ আমাকে স্বামী হিসেবে ভেবেছিলে তুমি? যদি তাই ভাবতে, তবে রাত বেরোতে ইচ্ছে মতো বাসা থেকে বেরিয়ে ওই ছেলের সঙ্গে কিভাবে লং ড্রাইভ ক্লাবে যেতে তুমি? আমি মানছি তুমি বিয়েটা শুরু থেকে মানতে পারো নাই, তোমার কষ্ট হয়েছে, কিন্তু তুমি কি আদৌ কোনোদিন চেষ্টা করেছ নিজেকে মানিয়ে নেয়ার? তুমি বিবাহিত থাকাকালীন যেটা পারোনি, সেটা আজ কিভাবে পারবে? যখন তুমি স্বামী থাকা অবস্থায় তার মূল্য দাওনি, তখন সমাপ্তির ওপারে এসে কিভাবে পারবে মূল্য দিতে? তোমার শিক্ষা হয়েছে, সুবুদ্ধির উদয় হয়েছে? যদি হয়েই থাকতো, তো সেদিন আমাকে ওই অবস্থায় দেখিয়ে কিছু চিন্তা করার আগে 2বার ভাবতে তুমি। 2বার তো দূরে থাক, তুমি চিন্তা অবধি করনি। এরপরও তোমার মনে হয় আমার মতন কারো তোমাকে ভালোবাসা সম্ভব? প্রগাঢ় নিস্তব্ধতা ভর করলো আমাদের মাঝে। অস্থির চেয়ে রইলাম জায়দানের দিকে।
জীবনে প্রথমবারের মতো আমার সামনে মুখ খুলেছে সে। সত্যি তো, আমি তো তাকে মূল্য দিইনি কোনোদিনও। সবসময় আহানের সঙ্গে তুলনা করে গিয়েছি। তার ছোট ছোট সকল আবেদন নিবেদন তখন আমার কাছে ছিল অদেখা। হ্যাঁ, আমাদের সুখ স্মৃতির কমতি নেই, কিন্তু দুঃসহ স্মৃতিরও কি কমতি আছে? যদি আমি কোনোদিনও তার জীবনে না যেতাম, তাহলে হয়তো সে আজও একই রকম ভাবে নিজের পরিবারের সঙ্গে ভালো থাকতো। এতটা ঝড়-ঝাপটার মধ্য দিয়ে তাকে কোনোদিনও যেতেই হতো না। মীরা, জেসমিন, আয়দান এবং সবশেষে জায়দান, এই সবগুলো মানুষের জীবনটাই যেন আমার কেন্দ্র করে ঘুরছে। কারো জীবনে আমি সৃষ্টি করেছি ক্রোধ এবং প্রতিশোধ বাসনা, আবার কারো জীবনকে করে ফেলেছি ধ্বংস। সবকিছুর মূলে কি তবে আমি? সাবিন কি আদৌতেও এক অলিখিত অভিশাপ? সে অশ্রু গড়াতে এতক্ষণ যাবৎ ভীষণ বাধা পাচ্ছিল, তাই এবার গড়িয়ে নামলো নিঃশব্দে। চোখ তুলে দেখলাম জায়দানকে। ঝাপসা নয়নে ঠাহর করতে পারলাম না কিছুই স্বাভাবিকভাবে। রীতিমতো ফিসফিস করে বললাম, তোমার মতো পারফেক্ট মানুষেরা আমার মতো ইমপারফেক্ট মানুষগুলোকে ভালোবাসে না কেন জায়দান? কয়েক মুহূর্তের নৈঃশব্দ, অতঃপর ভেসে এলো জবাব। আগুনের তাপে বরফ গলে যায়, নিজেকে বাঁচাতে বরফ তাই দূরে নয়। বরফ কি বোঝে না কভু বিরহে আগুন নিজেকে কতটা জ্বালায়? এবার নিশ্চুপ জায়দান। তাকে নিজের হাত দুটো শক্তভাবে মুঠি পাকিয়ে ফেলতে লক্ষ্য করলাম। কনকনে বায়ু ঝাপটা দিয়ে গেল গায়ে। নিজের পায়ে বুঝি আর জোর পেলাম না। উবু হয়ে বসে পড়লাম ফুটপাতে। চোখ বেয়ে অঝোর ধারায় গড়াচ্ছে অশ্রু। আহত গলায় আর্তনাদ করে উঠলাম। ভালোবাসা এত স্বার্থপর কেন জায়দান? কেন একটা মানুষ আরেকটা মানুষের ভালোটাকেই ভালোবাসে, কিন্তু তার খারাপটাকে কেন ভালোবাসে না? প্রথমবারের মতো জায়দানের দৃষ্টি খানিকটা বিস্ময় এবং উপলব্ধিতে প্রসারিত হতে দেখলাম। চিরক হাসলাম আমি, হাহাকারের হাসি। ভালোকে ভালোবাসি, খারাপকে বর্জন করি, এর নাম তবে ভালোবাসা হয় কি করে? কোনো মানুষ কি আদৌ 100% পারফেক্ট হয়? আমি তো তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি জায়দান। আমি তোমার সুপুরুষতাকে ভালোবাসি, ঠিক তেমনি তোমার নির্লিপ্ততাকেও ভালোবাসি। কিন্তু তুমি আমার ভুলটাকে ভালোবাসতে পারলে না, আমার খারাপটাকে গ্রহণ করতে পারলে না তুমি। চুপ করো সাবিন, প্লিজ। কেন চুপ করবো? সত্যি কথা বলছি বলে? আঘাত কি আমি একাই করেছি তোমায়? তুমি কিছু করোনি? সরাসরি করোনি বলে কি আমি কিছুই অনুভব করিনি? তোমার নির্বিকারতা আমাকে পোড়ায়নি? তুমি আদর্শ সন্তান ছিলে, অথচ আদর্শ স্বামী হতে পেরেছো কি তুমি? তুমি আমার কোনো চাহিদা কোনোদিনও অপূর্ণ রাখোনি, কিন্তু কোনোদিন আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে যখন তোমার পরিবারের মানুষগুলো আমাকে হায়নার মতো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিল। আমি তো সবসময় সেসব নিয়ে অভিযোগ করিনি। আমি তো সেসব কষ্ট বুকে চেপে তোমায় বরণ করতে চেয়েছি, কারণ আমি তোমায় ভালোবাসি। আর ভালোবাসা ভালো খারাপ দেখে হয় না, এটা জাস্ট হয়ে যায়। তুমি যেমন, তোমার গুণ, তোমার দোষ সবটুকু আমি আগলে নিতে চেয়েছি, আর তুমি হঠাৎ করে কি যেন হয়ে গেল আমার। বেহায়া হওয়ার সর্বোচ্চ স্তরটাও আজ আমি পার করে গেলাম। দুহাত বাড়িয়ে জায়দানের পা আঁকড়ে ধরলাম, অসহায় চেয়ে কেঁদে ফেললাম। প্লিজ জায়দান, শুধুমাত্র একটা সুযোগ, শেষ একটা বার আমায় আপন করে নাও। আমি কথা দিচ্ছি, আমি সবকিছু মানিয়ে নেব। তুমি আমার খারাপটা নিতে পারবে না তো? আচ্ছা, ঠিক আছে, আমি শুনতে যাব। তুমি যা বলবে, যেমন ভাবে আদেশ করবে, আমি ঠিক তেমন করেই চলবো। তবু তবু আমার মাথার উপর থেকে তোমার হাতটা তুলে নিও না। আমি বড্ড একা জায়দান। তুমি ছাড়া আমায় আর কে দেখবে বলো? ড্যাডও তো পরপারে চলে গেছে আমায় একলা ফেলে। একটা তুমি ছাড়া যে আমার, আমি যে পথের ধূলিকণা, তোমার মতো করে কেউ কোনোদিনও আমায় আদর করেনি, আগলে রাখেনি, কখনো রাখবেও না। আর জায়দান, শুধু একটা বার, শুধু একটা বার। ধপাস করে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো জায়দান। অতি দ্রুত নিজের পা থেকে আমার হাত জোড়া ছাড়িয়ে নিল। কান্না এবং অশ্রুর কারণে আমি কিছুই ঠিক মতো দেখতে পারছি না, শুধু অনুভব করতে পারছি জায়দান আমাকে নিজের উষ্ণতার বাহু ধরে জড়িয়ে নিল। তার কম্পিত কণ্ঠস্বর শুনতে পেলাম নিজের কানে। নিজেকে কখনো কারোর জন্য এতটা নিচে নামিও না। এক মুহূর্তের বিরতি, অতঃপর সেই কণ্ঠস্বর বলে চলল, আমি আর তুমি অনেক আলাদা, ঠিক যেমন আলাদা আমাদের গোটা দুনিয়া। তোমার আমার মিলন ছিল জগতের একটা ভুল সিদ্ধান্ত। এবার সময় সে ভুলটাকে সঠিক করার, নিজেদের জীবন ও নিজেদের জন্য এগিয়ে যাওয়ার। আই এম সরি সাবিন, বাট দিস ইজ ফর আওয়ার ওন গুড। অভিমান হলো আমার, ভীষণ রকমের অভিমান। জায়দানের বুকে মুখ বুজে ফুপিয়ে উঠলাম আমি। তুমি জানো তো, উম, জানো না জায়দান, আমি দ্বিতীয়বার আর কোনোদিনও নিজেকে তোমার পদতলে নামিয়ে আনবো না। পারবো না আমি আর।
এই অন্তিমবার আমি তোমার কাছে ভিক্ষার 2 হাত বাড়িয়েছি। তুমি নিশ্চিত আর কখনো আফসোস করবে না আমার জন্য? এই প্রশ্নের সরাসরি জবাব এলো না, শুধু নিজের কপালে জায়দানের ঠোঁটের ছোঁয়া পেলাম। মোলায়েম, স্নেহপূর্ণ, অব্যক্ত আবেগের গাঢ় নিবেদন। সমস্ত অস্তিত্ব জুড়ে খেলে গেল আমার। Goodbye, my wife, for a better future. For জায়দান উচ্চারণ করতে পারলো না, কেসে উঠলো সামান্য। অশ্রু চলচলে নয়নে আমি বুঝতে পারলাম না ঠিক কি ঘটেছে। এর আগে আমাকে হিমস্রোত প্রবাহে ভাসিয়ে দূরে সরে গেল জায়দান। উঠে দাঁড়িয়ে পড়লো, আমাকে পাশ কাটিয়ে হন হন করে হেঁটে চলে গেল। ফুপিয়ে আমি নীরবে চেয়ে দেখলাম তার দূরে চলে যাওয়া অবয়বখানি। মাই ওয়াইফ। আমার কানে বাজতে লাগলো তার অন্তিম বাক্যটি। চোখের অশ্রু টক টক করে পড়ে ফুটপাত ভিজিয়ে তুললো। যেটা জায়দান উচ্চারণ করতে পারেনি সেটা হয়তো গুড বাই, বাই বাই, ফর এভার। রুমের দরজা ভেতর থেকে লক করা, বাইরে তুমুল বৃষ্টিপাত। সমস্ত দেশের উপর দিয়ে কোনো এক শক্তিশালী ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এমনটা বলা হয়েছে খবরে। অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই। বাড়ির দুটো জেনারেটর দৈনিক কোনো কারণে একসাথে নষ্ট হয়ে গিয়েছে। লোক আসছে এই ঝড়ের মাঝেও সব ঠিক করছে। এটা তো টাকার খেলা। তবে এই মুহূর্তে সমস্ত বাড়ি ক্ষণিকের আধারে নিমজ্জিত। থেকে থেকে বিকট শব্দে বাজ পড়ছে, ভূমিকম্পের মতন কেঁপে উঠছে জানালা। ছলকে ছলকে ওঠা আলোতে এই অন্ধকার আরো বেশি ভয়ানক লাগছে। বিছানায় নিজের মায়ের বুকে গুটিসুটি দিয়ে আছে আয়দান। শরীরে এখনো জায়গায় জায়গায় ব্যান্ডেজ পাতা তার। বান্দরবানে পাহাড় থেকে পড়ে যাওয়ার পর মাসের পর মাস কেটেছে তার হাসপাতালে জ্ঞানহীন অবস্থায়। বাঁচবে কি মরবে তা এতদিন ছিল অনিশ্চিত। অথচ কাকতালীয় কিংবা দৈবিকভাবে যেভাবেই হোক না কেন সে সুস্থ রয়েছে। মাত্র কিছুদিন হলো বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। তার আগমনের মধ্য দিয়ে যেন এই বাড়িতে ফিরেছে নতুন প্রাণ। জেসমিন নিজের বুকে কম্বল মুড়িয়ে জড়িয়ে নিয়েছেন যক্ষের ধনকে। বজ্রঝড়ের এই রাতে অসুস্থ সন্তানকে কোনো ক্রমে একা ছাড়তে নারাজ তিনি। যথারীতি জাফর বাড়িতে নেই। আয়দানের কারণে মাসকে মাস দেশ বিদেশে চিকিৎসার দৌড়ঝাঁপে ব্যবসার চাপ বৃদ্ধি পেয়েছে বহুগুণে। সেই চাপ সামাল দিতে আজ 1 সপ্তাহ যাবৎ তিনি বাড়ির বাইরে। বহুদিন বাদে হাসপাতালের ঠান্ডা বেডের বদলে জননীর শরীর পেয়ে বেশ উষ্ণ অনুভব করছে আয়দান। সুস্থ হয়ে ওঠাটা ছিল তার জন্য এক নতুন জন্মের মতন। অতীতের সব স্মৃতির মাঝে ধূসরতার প্রলেপ পড়েছে, তাতে স্থান করে নিয়েছে এই নিত্য নতুন পরিবর্তন। বাইরে জোরে সোরে একটা বাজ পড়তে আয়দান মায়ের বুকে মুখ গুজে ফেলল। জেসমিন তার শরীরটায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে কণ্ঠে বললেন, তুমি ঘুমাও আব্বু, মামি তোমার কাছে আছি। ঠিক অমন মুহূর্তের দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ। জোরে জোরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। খানিক বাদে ভেসে এলো শশব্যস্ত ভয়ার্থ এক কণ্ঠস্বর। আম্মু, আমার অনেক ভয় করছে আম্মু, দরজা খোলো না প্লিজ। চোখ পিটপিট করে তাকালো আয়দান। জেসমিন নিষ্ক্রিয়, যেন তিনি শুনতে পাননি। এমন ভঙ্গিতে আয়দানকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। একে একে খুব কষ্ট হচ্ছে আম্মু, দরজাটা একবার খোলো না, আমি প্রমিস করছি দূরে চেয়ারে বসে থাকবো, শুধু তোমার আর আয়দানের কাছে যাবো না, একবার প্লিজ আম্মু। শক্ত একটা ঢোক গলার ধকরণ করলো আয়দান। দরজার ওপাশ থেকে ভেসে আসা আর্তনাদ কার চিনতে তার বেগ পোহাতে হলো না। তার বড় ভাই জায়দান দাঁড়িয়েছে দরজার অপর পাশে, মা ছেলের একান্ত নিবিড় জগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। ছোট্ট আয়দান ডাগর ডাগর আঁখি মেলে নিজের জননীকে দেখলো, অতঃপর বলল, মাম্মি। আব্বু। ভাইয়া বজ্রপাত অনেক ভয় পায়, একা একা কষ্ট পাচ্ছে ভাইয়া, ওকে ভেতরে নিয়ে আসি। হুশ, ওটা তোর ভাইয়া না? কর্কশ গলায় খানিকটা খেকিয়ে উঠলেন জেসমিন। দরজার ধাক্কা সম্পূর্ণ উপেক্ষা করে আয়দানকে আরো শক্তভাবে নিজের বুকে গুজে কম্বলে ঢেকে নিলেন জাগতিক সকল অনুভব থেকে। ফিসফিস করে সন্তানের কানে বললেন, ওটা একটা মনস্টার, আর ওই মনস্টার তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায় আয়দান। আম্মু, আয়দান। দরজার ওপাশ থেকে ভেসে আসা হাহাকার কানে যেতে শিওরে উঠল আয়দান। আঁকড়ে ধরে রাখলো জেসমিনকে। কাছে কোথাও এক ভয়ানক বজ্রপাত হলো। সমস্ত বাড়ি কেঁপে উঠল, সঙ্গে তীক্ষ্ণ কোনো চিৎকার বুঝি। অতঃপর পিনপতন, নীরবতা। একদম সকালে ঘুম ভাঙল আয়দানের। বাইরের ঝড় থেমে গেল, বৃষ্টি তখনও ঝরছে ঝিরঝির করে। স্নিগ্ধ পরিবেশ এবং ভীষণ ঠান্ডা। জেসমিনকে আয়দান আবিষ্কার করলো একদম কাছেই, ঘুমে আচ্ছন্ন। মায়ের মুখটা কাছ থেকে দেখতে ভালোই লাগে তার। ঝুঁকে জেসমিনের গালে ছোট্ট একটা চুমু দিয়ে আস্তে করে কম্বলের ভিতর থেকে বেরিয়ে এলো আয়দান। বারান্দায় গিয়ে খানিকটা সময় ঘুম ঘুম চোখে বৃষ্টি বিলাস করলো, অতঃপর চোখ কষলে নিদ্রা বিদায় নিয়ে রুমের বাইরে এগুলো। আকাশ গুমট বেঁধে থাকলেও রাতের মতন আধার আর নেই। দরজা খুলে ব্যান্ডেজ জড়ানো পাখানি বাইরে রাখতে আয়দান থমকে
পড়ল সামনের দৃশ্য লক্ষ্য করে। দরজার সামনে মেঝেতে একটা পাপোশের উপর গুটিসুটি দিয়ে শুয়ে আছে জায়দান। দুই বাহুর মাঝে নিজেকে জড়িয়ে রেখেছে, তবুও ফিনফিনে শরীরটা ঠান্ডায় কাঁপছে থরথর করে, চোখ জোড়া বন্ধ। ঘুমের ঘোরে আছে নাকি অসুস্থ বোঝা দেয়। আয়দান নিষ্পলক তাকিয়ে রইল বড় ভাইয়ের অসহায় অবয়বের পানে। মৃদু পদধ্বনি শুনে আয়দান মুখ তুলে তাকিয়ে দেখল অপর প্রান্ত বেয়ে ধীর পায়ে হেঁটে আসছেন পিতা জাফর আরেফিন। স্যুটবুট পরনে, হয়তো সকালে বৃষ্টি কমতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন। মাত্রই পৌঁছেছেন। রুমের সামনে এসে থমকে গেলেন জাফর। সুচারু নয়নে এক নজর মেঝেতে গুটিসুটি দিয়ে থাকা জায়দান এবং আরেক নজরে আয়দানকে দেখলেন। অতঃপর কাউকে কিছু না বলে হাঁটু গেড়ে ঝুঁকে এলেন। জায়দানের ফিনফিনে পাতলা শরীরটা পাপোশ থেকে নিজের বাহুর মাঝে তুলে নিলেন পিতা। বুকে ঠেকিয়ে চেপে ধরে নিঃশব্দে উল্টো ঘুরলেন, হাঁটতে শুরু করলেন। 2 তলার রুমের দিকে থামলেন খানিকটা সময়ের জন্য। পিছনে দেখে আয়দানকে বললেন, ঠান্ডা লাগবেই, ভেতরে গিয়ে আম্মুর সাথে শুয়ে থাকো, যাও। অতঃপর আর দাঁড়ালেন না জাফর। ছেলেকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে আড়াল হয়ে গেলেন দৃষ্টিসীমার। বর্তমান এক ঝটকা খেয়ে ঘুম ভেঙে গেল আয়দানের। ধরফর করে উঠে এদিক সেদিক তাকিয়ে বুঝতে পারলো গাড়িটা কোথাও বাম্প করেছে। এই কারণে ঝাঁকি খেয়েছে সে। গাড়িতে উঠে পেছনের সিটে বসে থাকতে থাকতে কখন যে চোখ দুখানা লেগে এসেছিল টের পায়নি সে। গভীর ঘুমের ঘোরে একটা দুঃস্বপ্ন দেখেছে। অবশ্য অতীতের কোনো স্মৃতিচারণকে আদৌ দুঃস্বপ্ন বলা যায় নাকি তার জানা নেই। লম্বাটে আঙ্গুলে চোখ কষলে জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলো সে। বুঝতে পারলো হাসপাতালের কাছাকাছি এসে পড়েছে। জেসমিন স্ট্রোক করেছেন খবরটা শোনার পর থেকে অস্থিরতায় টিকতে পারেনি আয়দান। সে জানতো এবার তাকে আইনের বেড়াজালে আটকে রাখার আর কোনো সুযোগ নেই। তাছাড়া কোনো এক অজ্ঞাত কারণে মীরা নামক মেয়েটাও পুলিশের কাছে এসে কোনো প্রকার জবানবন্দি দেয়নি কিংবা মামলা করেনি। সবটাই কাজ করেছে আয়দানের পক্ষে। পুলিশের কাছে তাকে বিনা দোষে ধরে রাখার কোনো কারণ নেই, আর উল্টো উকিল লাগিয়ে দিলে তারা বিপাকে পড়তে পারে। জাফর হালকা কলকাঠি নাড়তে আয়দান তাই মুক্ত হয়ে গিয়েছে। মুক্ত সে শুরু থেকে অবশ্য ছিল, শুধু কিছু ঘন্টার ব্যাপক ভোগান্তি হয়েছে। এই মুহূর্তে ঠিক কোনো প্রকার অনুভূতি টের পাচ্ছে না আয়দান। জেসমিনের চিন্তায় হয়তো অন্য সকল অনুভূতি ম্রিয়মান হয়ে পড়েছে। কেমন একটা ভোতা যাতনা ছড়িয়ে আছে তার বুক জুড়ে। কোথাও গিয়ে কিছু একটা আজীবনের জন্য তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এই বোধটুকু হাজার চেয়েও সে মন থেকে সরাতে পারছে না। ফ্রন্ট মিররে প্রতিফলিত হতে থাকা ড্রাইভিং সিটে বসে থাকা নিজের পিতার অবয়ব দেখল সে। জাফর আজ নিজেই ড্রাইভ করছেন, তাকে থানা থেকে সোজা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। মাম্মি ঠিক আছে তো, তাই না? অবশেষে আমতা আমতা করে প্রশ্ন করেই ফেলল আয়দান। জাফর স্টিয়ারিং ঘুরিয়ে আনমনে জবাব দিলেন। নিজে চিরায়িত রূপে ফিরতে চাইল আয়দান। এমন বোবা অনুভূতি নিয়ে জ্বলতে ভালো লাগছে না তার। হাতটা মুঠ পাকিয়ে গাড়ির দরজায় হালকা ধাক্কা বসিয়ে সে খেকিয়ে উঠল। আই ডোন্ট, সবকিছু ভাইয়ের দোষ। আমি তোমাকে বলে রাখছি আব্বু, আমার মাম্মির যদি কিছু হয়েছে তাহলে আমি ভুলে যাব জায়দান আরিফিন আমার বড় ভাই হয়। তুমিও আমাকে আটকাতে পারবে না। জাফর কোনো কথা বলল না, নীরবে গাড়ি চালিয়ে গেলেন। সিটে হেলান দিল আয়দান। হুমকি দিয়ে এখন একটু শান্তি লাগছে। বরাবর এমনটাই হয়ে এসেছে। গোটা পরিবারের বলির পাঠা একজনই। কেউ কোনোদিনও ন্যায়ের বিরোধিতা করেছে, না করেছে প্রতিবাদ। তুমি জানো, হঠাৎ করে জাফরের গুরু গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতেই ভ্রু কুচকে তাকালো আয়দান। কি জানবো? জাফর খানিকটা সময় নিলেন। গাড়ি সাবধানে মূল সড়ক থেকে নামিয়ে হাসপাতালের সামনে সড়কে ঢোকাতে ঢোকাতে খানিকটা অপ্রাসঙ্গিকভাবে জানালেন, তুমি যখন বান্দরবানে পাহাড় থেকে পড়ে গিয়েছিলে তখন তোমার আহত শরীরটাকে পিঠে তুলে 1/2 কিলোমিটার পথ পায়ে ছুটে নিয়ে এসেছিল তোমার 10 বছরের বড় ভাইটা। কারণ 1/2 কিলোমিটার ছুটে এসে খবর দিয়ে আবার 1/2 কিলো দৌড়ে গিয়ে তোমাকে বাঁচাতে বাঁচাতে তোমার মৃত্যু হয়ে যেত। স্তব্ধ হয়ে চেয়ে রইল আয়দান। নিজের কানকে বিশ্বাস করতে পারল না। নির্বাক হয়ে গেল সম্পূর্ণ। জাফরের চেহারা অস্বাভাবিক রকমের স্বাভাবিক, যেন তিনি নিজের ছোট ছেলের জীবনের চরম সত্যটা মাত্রই উগরে দেননি। মিররে বাকরুদ্ধ সন্তানকে এক নজর দেখে জাফর মৃদু আছে বললেন, অথচ হি ইজ জাস্ট এ মনস্টার টু ইউ। কয়েক মুহূর্ত কোনো প্রকার প্রতিক্রিয়া করতে পারল না আয়দান। অতঃপর ঝুঁকে এসে কাপা কণ্ঠে গর্জে উঠল, আব্বু, ইউ জাস্ট কান্ট ডাব মি লাইক। আমরা এসে পড়েছি। জাফর তাকে কোনো প্রকার সুযোগ দিল না। গাড়ি পার্ক করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। নিজের সিটে দ্রুততর হৃদস্পন্দন নিয়ে বসে থেকে শেষমেশ বাইরে এলো আয়দানও। সজোরে গাড়ির দরজা আটকে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সুউচ্চ হাসপাতালের বিল্ডিংটার দিকে তাকালো। বুকের ভেতর সবকিছু তালগোল পাকিয়ে ক্রমশ শক্ত করে তুলল তার দুহাতের মুঠি। হঠাৎ করেই তার মনে পড়ল সেই ঝড়ের রাতের পর থেকে আর কোনোদিনও সে জায়দানকে বজ্রপাত ভয় পেতে দেখেনি।
শীতের সন্ধ্যা হবে হবে, ফেব্রুয়ারির গায়ে কেটে বসা ঠান্ডা মারাত্মক, সমস্ত শরীরকে জমিয়ে দেয়। কমলা বর্ণে আকাশ রঞ্জিত, সময়ের আর হিসেব নেই আমার কাছে। কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি জানি না, আজ আমার বিশেষ কোনো ঠিকানা নেই। এই সড়কে যেন ভেঙে চুরে গুড়িয়ে যাওয়া অন্তরের একমাত্র আশ্রয়স্থল। কোনো কুলে গিয়ে ভিড়বে এই জীবন তরী, সে নিজেই অজ্ঞাত। এক ফোঁটা পানি কিংবা এক বিন্দু খাবারও পেটে পড়েনি, অথচ নেই তৃষ্ণা কিংবা ক্ষুধার জ্বালা। মোহর পড়েছে যেন সকল চাহিদায়, দিশেহারা এই অন্তরের বিশেষ কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এক শূন্য আজ, মহাশূন্যে ছুটে চলা উচ্ছল পতঙ্গ। ঠিক কখন জড়তায় ঘেরা পা দুখানা টেনে বাসায় পৌঁছেছি জানি না। বাইরের শীত আমার বুকে বসে গিয়েছে, খানিকটা কাশতে গিয়ে টের পেলাম গলা ভেঙে গিয়েছে। সে যাক, যার যাওয়ার তাকে তো আর জোর করে ধরে রাখা যায় না। বাসার দরজা খুলে ভেতরে ঢুকে প্রথমেই পোশাক বদলালাম, হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেলাম। আনমনে চায়ের পাতিল বসিয়ে দুধের কৌটা বের করলাম, মীরাকে ভালো কিছু খাওয়ানো দরকার, এমন চিন্তায় মস্তিষ্ককে ব্যস্ত রাখতে চাইলাম। গতকালের ব্রেড ফ্রিজ থেকে বের করে তাওয়ায় সেকে একটা ডিম ভাজি করে দিলাম। অতঃপর গ্লাসে গরুর দুধ দিয়ে কাউন্টারে রেখে ধীর পায়ে গেলাম মীরার রুমে। নিজের কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক শোনাতে গলা পরিষ্কার করে ডাকলাম, বাইরে আয় মীরা, নাস্তা খেয়ে এরপর কথা বলবো আমরা। ভেতর থেকে জবাব এলো না। বিষয়টা স্বাভাবিক হলেও নিজের অতি সতর্ক হয়ে ওঠা মন আর কোনো কিছুই স্বাভাবিকভাবে নিতে চায় না। সহসাই দরজা ঠেলে বিনা অনুমতিতে ভেতরে ঢুকে গেলাম। মীরা বিছানা সম্পূর্ণ ফাঁকা, একদম টান টান করে গোছানো, কোথাও কোনো ত্রুটি নেই। একপাশের আলনা একদম খালি, নেই কোনো ব্যবহার্য কাপড় চোপড়, এমনকি বাসা বদলানোর সময় মীরার কেনা সেই বড় লাগেজটার অস্তিত্বটাও নেই রুমের কোথাও। থমকে গেলাম আমি, বুকের ভেতর ভারী একটা পাথর চেপে বসলো যেন। অতঃপর চোখ পড়লো আমার দৃশ্যটির উপর। সন্ধ্যার আবছাওয়া, কমলার রশ্মি জানালা গলে বিছানায় পড়ছে। ঠিক সেখানটায় পেপার ওয়েটে চাপা দিয়ে রাখা একটা কাগজ। ইচ্ছে হলো না সে দেখার, কারণ আমি উপলব্ধি করতে পারছি ওটা কি। অবাধ্য পা দুটো আমায় টেনে নিল ভেতরে। বসলাম বিছানায়, কাপা হাত বাড়িয়ে তুলে নিলাম কাগজটা। মীরার গোটা গোটা হাতের লেখায় পূর্ণ এক ছোট্ট পত্র। প্রিয় সাবিন, আজ আমি নিজের কাজে নিজেই পরাজিত হলাম। জীবনে বাবা মায়ের পর আমি সব থেকে বেশি যে মানুষটাকে ভালোবেসেছি সেটা হলি তুই। অন্তঃপর আমার জীবনে আরও একটা মানুষ এলো যাকে কোনো কারণ ছাড়াই আমি ভালোবেসে ফেলেছিলাম। এতটাই অন্ধ ভালোবাসা যে চোখের সামনে তার অপারগতা থাকলেও কোনোদিন দৃষ্টি মেলে সেসব দেখতে চাইনি। আজ আমার সঙ্গে যা হয়েছে তার অর্ধেক দায় হলেও আমি নিজেই। তুই একদম সঠিক ছিলি, ভুলটা আমারই। আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, জানলেও তোকে বলবো না। তুই শুধু এটুকু জেনে রাখ, আমার এই নির্বাসনে তোর কোনো দোষ নেই। দোষ সম্পূর্ণ আমার, নিজের প্রায়শ্চিত্ত করা প্রয়োজন, সঙ্গে প্রয়োজন গুছিয়ে নেওয়া। আমি নিজেকে সময় দিতে চাই। আমার চিন্তারা সব এলোমেলো হয়ে আছে রে, গুমড়ে গুমড়ে এই বোঝা বইতে থাকার সম্ভব হচ্ছে না। তুই মন খারাপ করিস না, তুই অনেক চেষ্টা করেছিস, কিন্তু ওই যে বললাম আমি পরাজিত হয়েছি। এই পরাজয়ের গ্লানি অঙ্গে মেখে তাই আমি বিদায় নিচ্ছি অনির্দিষ্টকালের জন্য। আমাদের স্বপ্নের ক্যাফে আজ থেকে তোর নামে তোলা রইল। অনেক সুন্দর করে আমাদের দুইজনের স্বপ্নটাকে বাস্তব করে তুলবি, কেমন? আমি জানি তুই পারবি, কারণ তুই তো আমাদের স্যাভেজ সাবিন। আমাকে খুঁজিস না, খুঁজলেও পাবি না। শুধু তোর অন্তরে আমার যে জায়গাটা সেটা আজীবন রেখে দিস। কে বলতে পারে, হয়তো কোনো একদিন হঠাৎ করে উদয় হয়ে খিলখিল করে হেসে উঠে বলবো, মিস ইউ ডার্লিং। ইতি তোর ব্যর্থ বান্ধবীটা। ঠোঁটে করে নিদারুণ এক হাসি ফুটলো আমার, একটু আর কান্না পেল না। সবটুকু অশ্রু জল যেন ফুরিয়েছে সেই কখন। বুকের ভেতর থেকে চাপটা সরে গেল, এর বদলে তৈরি হলো ফাঁপা শূন্যতা। বিছানায় এলিয়ে দিলাম নিজেকে, বুকে চেপে ধরে রাখলাম চিঠিটা, আমার জীবনের সর্বশেষ কাছের মানুষটার শেষ স্মৃতি। জানালা গলে চোখে এসে লাগলো কমলা আভা। চিকচিক করে উঠলো আমার দুই নয়ন। অদূরে ক্রমশ কালো হয়ে আসতে থাকা আকাশ দেখে ভাবলাম, এই আধার পৃথিবীতে নয়, বরং আসছে আমার জীবনে। চিঠিটা আঁকড়ে ধরলাম বুকের মাঝে। ফাঁপা শূন্যতা ঘেরা দেয়ালের মাঝে শুয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলাম, শেষমেশ তুইও আমায় একা ফেলে গেলি। শক্ত একটা ঢোক গিললাম, চোখ বুজে ফেললাম, ভেতরে আটকা পড়লো অশ্রুরেখা। তোরা সবাই এত স্বার্থপর কেন মীরা? তোমার জন্য আমার খুব দুঃখ বিলাসের ইচ্ছা। একদম দম ফেলার ফুরসত দেয় না আস্তাপুর শহরটা। এই শহরে অর্থের বিনিময়ে মগজ যে বিক্রি হয়, সেথায় আমি ব্যস্ততার দামে এক বিন্দু সুখ কিনে ফিরি।
কাউন্টারের পেছনে দাঁড়িয়ে সামনের ক্যাশ হিসাবের ডায়েরির পাতায় কি সব কাটাকুটি করে লিখেছি আমি নিজেও জানি না। যেন আমার অন্তর চলছে আপন মর্জিতে। অন্তরের কাছে আমার আর আদেশ চলে না। একলা জীবনটায় এখন কাউকে স্মরণ করার জন্যও পর্যাপ্ত সময় মেলে না। পেরিয়েছে প্রায় সুদীর্ঘ 2টা সপ্তাহ। 14 দিনের হিসেবটা আমার জীবনের 14 বছরের সমতুল্য। এই 14 দিন আমায় একা বাঁচতে শিখিয়েছে। কাজের বাহানায় অন্তরকে ভুলিয়ে রাখতে শিখিয়েছে। এই 14 দিন আমায় বুঝিয়ে সারাটা জীবনের এক অমোঘ শিক্ষায় শিক্ষিত করে তুলেছে। মীরার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাওয়ায় প্রথম কয়েকদিন বেশ কষ্ট হয়েছে আমার। অতঃপর বুঝি সেই কষ্টের উপর সময় শীতলতার প্রলেপ দিয়েছে। বান্ধবীর চাওয়া অনুযায়ী আমি তার খোঁজ করিনি। প্রত্যেক মানুষের জীবনেই হয়তো এমন একটা পর্যায়ে আসে যা তাকে সবার থেকে আলাদা থাকতে শেখায়। জগতের কোনো শক্তিই তাকে টেনে তুলতে পারে না যতক্ষণ না সে নিজে মনকে নিজে বোঝায়। মীরা হয়তো ঠিক তেমন কোনো পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। তাকে বাঁচাতে পারবে একমাত্র সেই, আর কেউ না। ম্যাম, ডাকটা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। নিজের লেখা ছোট্ট বেহিশেবি পংক্তিগুলো কলমের কালিতে যাচ্ছে তাই ভাবে এলোমেলো করে কেটে দিয়ে ঠাস করে ডায়েরিটা বন্ধ করে ফেললাম। সামনে চেয়ে দেখলাম ক্যাফেতে পার্ট টাইম করা কলেজ পড়ুয়া ছেলেটা দাঁড়িয়ে আছে। ক্যাফে ইউনিফর্ম পরনে তার। আমি তাকাতেই সে হড়বড় করে বলল, দুজন ইনফ্লুয়েন্সার হম্বিতম্বি করছে। সুচারু নয়ন তুলে গেটের দিকে তাকালাম। প্রবেশ পথে ওপাশে দুজনকে অপেক্ষমান দেখলাম। দেখা যাচ্ছে হাতে দামি ক্যামেরা, মিনি মাইক্রোফোন, কন্টেন্টে চলে এসেছে। রিভিউ করবে সন্দেহ নেই। এই মুহূর্তে তাদের আটকে রেখেছে আমার ক্যাফের ছেলেরা। একটা নিঃশ্বাস ফেলে কাউন্টার ছেড়ে বেরিয়ে এলাম। তুমি এখানে থাকো কিছুক্ষণ, আমি দেখছি। স্নিকার্স পরিহিত পায়ে গট করে হেঁটে গেলাম। পরনের কার্ডিগানের পকেটে বেশ আয়েসি ভঙ্গিতে দুহাত গুজে খানিক ভাব নিয়ে দরজার কাছে দাঁড়াতেই ক্যাফের ছেলেরা দরজাটা খুলে দিল আমার জন্য। বাইরে থেকে এক পা রাখলাম, মুখোমুখি হলাম ক্যামেরা আর মাইক্রোফোনের। পিজা স্টেশনে এইটা কেমন নিয়ম? ভেতরে ঢুকতে হলে 5,000 টাকা দিতে হবে? বাপের জন্মে আমরা এমন নিয়ম দেখিনি। এসব কি? জনপ্রিয়তা পেয়ে কি আপনার দিমাগ বেড়ে গেছে সাবিন? কড়া গলায় বলতে থাকা ওয়েস্টার্ন পরা মেয়েটাকে আপাদমস্তক দেখলাম। আমার দৃষ্টি পাড়ার আন্টিদের মতো তাকে পরখ করলো। বিতৃষ্ণা ফুটিয়ে জিভে এমন শব্দ তুললাম যেন তার বেশভূষা বেশ পছন্দ হয়নি আমার। মেয়েটা বিব্রত বোধ করলো। তার সঙ্গে থাকা অপরজন খেকিয়ে উঠলো, টাকা দিয়ে কোনো কাস্টমার ক্যাফেতে খেতে ঢোকে? এটা কি অ্যামিউজমেন্ট পার্ক? হাসলাম বিচক্ষণতার হাসি। ঠিক বলেছেন, টাকা দিয়ে কোনো কাস্টমার ক্যাফেতে ঢোকে না, বরং খাওয়ার পর টাকা দেয়। কিন্তু আপনারা কাস্টমার না, ইনফ্লুয়েন্সার। মাই ব্যাড, ইনফ্লুয়েন্সার। আর খাওয়ার পরেও টাকা দেন না, ফ্রি সার্ভিস চান। আমার কথায় দুজন জমে গেল, একে অপরের দিকে তাকালো। পেছনে ততক্ষণে আরো কয়েকজন এসে ভিড় করেছে। তাদের হাতেও মোবাইল ফোন, ভিডিও করছে সন্দেহ নেই। সে করুক, আমার তাতে বিশেষ কিছু যায় আসে না। সে আমরা তো ফ্রি সার্ভিস এমনি এমনি নিই না, এর বিনিময়ে প্রচারও তো করি। আপনার ক্যাফে আমরাই কন্টেন্ট বানিয়ে রিভিউ দিয়ে ভাইরাল করব। দিস ইজ বিজনেস। মেয়েটা বলতেই তির্যক হাসলাম। ঝুঁকে এসে বললাম, একদম ঠিক, বিজনেস। যেমন আপনারা করেন তেমন আমিও করছি। আমার ক্যাফে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউ কামাবেন, তার কিছুটা ভাগ তো আমারও প্রাপ্য, বলুন। আর রইলো প্রচারের ব্যাপার, আমি এমনিতেই ভাইরাল। আপনাদের ভাইরাল করার আর প্রয়োজন নেই, বরং আমার ভাইরালিটি যে ব্যবহার করতে চাচ্ছেন সেটার দাম তো দিতেই হবে। এই সাবিন, আপনি? উল্টো ঘুরে গেলাম, আর কানেও তুললাম না কারো কথা। সবাই ভিডিও এবং গুঞ্জনে ব্যস্ত। আমি প্রভাবশালী এক কণ্ঠে জানালাম, 5,000 দিয়ে ঢুকবেন, বিল দিয়ে খাওয়া দাওয়া করবেন, তারপর যত ইচ্ছা ভিডিও করে যা মন চায় রিভিউ দিন সোশ্যাল মিডিয়ায়। আমার কিছু যায় আসে না। এছাড়া কোনো ইনফ্লুয়েন্সারকে ঢুকতে দিবি না তোরা। নিজের ছেলেদের চোখের ইশারায় সাবধান করে ক্যাফের ভেতর ঢুকে পড়লাম আমি। মাথা ধরিয়ে দেয় এমন মানুষজন, বাবা। ক্যাফেতে আসবে, খাবে, আড্ডা দেবে তা না, সারাক্ষণ ক্যামেরা ঘুরিয়ে কন্টেন্ট করে। একদম দেখতে পাই না এদের আমি আর। সাধারণ কাস্টমারদের আরো ভোগান্তি হয় এদের কারণে। কাউন্টারে ফিরে এলাম আমি। আজ আবহাওয়া গুমট বেঁধে আছে, যেন বৃষ্টি হবে, অথচ এখন পুরো দস্যু শীতকাল। এর মাঝে বর্ষণের লক্ষণ অদ্ভুত হলেও মনোরম। নীলচে আকাশ ঘেরা কালো কালো মেঘে মৃদু মন্থর গর্জন। আবহাওয়ার যেন মন খারাপ। এমন বৃষ্টির দিনে জায়দান আমার জন্য অনলাইন থেকে তেলেভাজা পাকোড়া অর্ডার করে দিত। মীরা রাত তো নিজের স্পেশাল নরম খিচুড়ি আর বেগুন ভাজা। ড্যাড উদ্বিগ্ন কণ্ঠে বলতো সবসময় শীতের চাদরে জড়িয়ে রাখতে, যেন
বৃষ্টির ঠান্ডা আমার গায়ে না লাগে। এখন কেউ আমাকে কিছুই বলে না, কেউ আমার জন্য আর কিছু করে না। না, নিজের মাথায় একটা চাপড় দিলাম। বারংবার একা ভাবনার সময় পেলেই আমি আমার জীবনে না পাওয়া মানুষগুলোর কথা ভাবতে শুরু করি। কাজের কথা ভাবতে শুরু করলাম। বিশেষ কিছু করার নেই দেখে বুক কর্নারের টেবিলের দিকে এগোলাম। আজ কাস্টমারের চাপ তুলনামূলক কম। এদিকটা কেউ এসে বসেনি এখনো। একটা কাপড় দিয়ে টেবিল মুছে নিতে লাগলাম। ক্যাফে আজ তাড়াতাড়ি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। শরীরটা বিশেষ একটা ভালো লাগছে না। শরীরের সঙ্গে নাকি মনের যোগসাজশ আছে। ব্যাপারটা সেই কারণেই হতে পারে। একাকিত্বের ভাবনা দূর করতে নিউ মার্কেট থেকে কেনা ছোট্ট ভিন্টেজ রেডিও সেটটা চালু করলাম। বেশ ভালোই সার্ভিস দেয়। সমস্ত ক্যাফে পুরাতন সময়ের আমেজে ছেয়ে গেল মুহূর্তটাই। রেডিওর চ্যানেলে এই মুহূর্তে অ্যাড চলছে, তবে আমি জানি একটু পর অনুষ্ঠান শুরু হবে। প্রতি বৃহস্পতিবার অনুরাধের গান অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আমার সেটা শোনার অভ্যেস ছিল। বিবাহিত থাকাকালীন শুনতাম একা একা। পরবর্তী জীবনের চাপে হয়ে ওঠেনি। ইদানিং আবারও শোনা হচ্ছে। অ্যাড শেষ হতেই সুমধুর এক মেয়েলি কণ্ঠস্বর গম গম করে বলে উঠল, আমি আরজে শামীমা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আমাদের এবারে প্লে হতে যাওয়া চমৎকার গানটি এক বেনামি ভাইয়া উৎসর্গ করেছেন কোন এক চঞ্চল হিরো, যার নাম শুধুমাত্র তার অপ্রকাশিত পত্রে ইতির মাঝেই শোভা পায়, সে অজানা অস্তিত্বের উদ্দেশ্যে। রেডিওর গানটি বেজে উঠলো আমার কানে। ক্ষণিকের জন্য থমকে গেলাম। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়। বেসামাল ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়। মগ্ন হয়ে গেল আমার অস্তিত্ব। সুরের হাওয়ায় ভেসে গেল অস্তিত্ব। সমস্ত ক্যাফে জুড়ে ধ্বনিত হতে লাগলো আবেশিত সুরটি। না লেখা চিঠিগুলো মন পাহারায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ঠোঁটে এক পরিহাসের হাসি ফুটলো আমার। রেডিওর গান শুনতে শুনতে এবং ক্যাফে টেবিল মুছতে মুছতে ভাবলাম, এই শহরে কতই না ভাগ্যবতী ছড়িয়ে আছে। ম্যাম, ল্যান্ড ফোন। ক্যাফের ছেলেটার ডাকে নিজের ভোরের দুনিয়া থেকে বাইরে বেরিয়ে এলাম। চোখ ঘুরিয়ে দেখলাম কাউন্টারে ল্যান্ডলাইন বাজছে। বেশিরভাগ অর্ডারের জন্য সেটা ব্যবহার করা হয়। আমি দ্রুত হাত মুছে এগিয়ে গেলাম, ল্যান্ডফোন তুলে কানে দিলাম। আসসালামু আলাইকুম, দ্য ভাইরাল পিৎজা স্টেশন, কিভাবে হেল্প করতে পারি? সাবির, জমে গেলাম, চোখ পিট পিট করলাম। অতঃপর অবিশ্বাস মাখা কণ্ঠে বলে উঠলাম, কেমন আছেন সাবির? ঠোঁটে ঠোঁট চেপে ফেললাম। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে শেষমেশ জবাব দিলাম, জি ভালো। আশা করছি বিশেষ কোনো দরকার ছাড়া শুধুমাত্র আমি কেমন আছি জানতে আমার ক্যাফের ল্যান্ডলাইনে ফোন করেননি। অবশ্যই, কাজ তো আছে। আরো আর অতি উচ্ছল কণ্ঠস্বর আমার কেন যেন ভালো লাগলো না। আমি চুপ করে আছি। লক্ষ্য করে মেয়েটা কণ্ঠ পরিষ্কার করে শান্ত গলায় জানালো, একটা অর্ডার আছে আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য। 50 লার্জ পিৎজা এবং 10 পাউন্ড কেক। ভ্রুজোড়া কুঁচকে উঠলো আমার। আনমনে ডায়েরি খুলে অর্ডার টুকে রাখতে রাখতে বললাম, এত বড় অনুষ্ঠান, জন্মদিন নাকি আপনার? তেমন কিছুই ধরতে পারেন। আপনি নিজে ডেলিভারি দিতে আসবেন তো? যদি অন্যরা কাজে ব্যস্ত থাকে তবে আমাকেই আসতে হবে। তাছাড়া লার্জ অর্ডার সাধারণত আমিই ডেলিভারি দেই। কবে লাগবে? আগামীকাল জুমার নামাজের পর, এই ধরুন 3:30টার মধ্যে। আগামীকাল? এটা তো একটু কঠিন হয়ে গেল। আর তাছাড়া আমাদের স্পেশাল হোমমেড কেক এই মুহূর্তে অ্যাভেলেবেল না। কারণ কেক যে বানায় সে একটু ব্যস্ত, তাই আমি শেফকে দিয়ে ম্যানেজ করব। আপনি পারবেন আমি জানি, প্লিজ মানা করবেন না। দ্বিধায় পড়ে গেলাম আমি। মনের ভেতর কেমন যেন খচখচ করছে। অর্ডারটা নিতে ইচ্ছে হচ্ছে না, অথচ অনেক বড় অর্ডার, প্রফিট ভালো। তাছাড়া আরবাকে মানা করার তেমন কোনো কারণও নেই। অবশেষে মাথা ঝাঁকিয়ে বললাম, ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। কেক এবং পিৎজার সকল ডিটেলস শেষ করে আমি ফোনটা রাখলাম। কাউন্টারের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলাম, এই আরওয়া মেয়েটা আমাকে এত ভরসা করে কেন? বিশেষ করে আমি যদি নিজের স্বামীর এক্স এর মুখোমুখি হতাম, তাকে কিছুতেই এতটাও ভরসার স্থানে রাখতে পারতাম না। আরওয়া কি নিতান্তই ভালো মানুষ? এত ভালো মানুষ হয় পৃথিবীতে? ক্যাফের সমস্ত কাজ মিটিয়ে যখন বের হলাম তখন অনেক রাত। আগামীকালের বড় অর্ডারের জন্য সবকিছু তৈরি করে রেখেছি। সকালে সব প্রস্তুত করা বাকি শুধু। হাত ঘড়িতে সময় দেখলাম রাত প্রায় 11:30। এই মুহূর্তে বাসায় গিয়ে আর রান্না করে খাওয়ার মতো শক্তি নেই। বাসার দিকে হাঁটতে হাঁটতে তাই
একটা ভাতের হোটেলের সামনে থামলাম। 50 টাকায় প্যাকেটে খানিকটা ভাত, ডাল আর একটা ডিম সিদ্ধ নিয়ে চুপচাপ এগোলাম। একটু বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে। সকালে এখন আর যত্ন করে নাস্তা খাইয়ে দেওয়ার মানুষটা নেই বলে বেশিরভাগ সময় কিছু খাওয়া হয় না আমার। বাসা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, তাই মাঝপথে স্কুটি থামিয়ে সড়কের ধারে একটা ছোট্ট পার্কের মতো স্থানে বেঞ্চিতে বসে পড়লাম। ব্যাগে চামচ রাখা থাকে সবসময়। চুপচাপ প্যাকেট খুলে খেতে শুরু করলাম। আনমনে আশেপাশে চেয়ে দেখলাম শহরবাসী রাতের খাবার হজম করতে হাঁটতে বেরিয়েছে। অদূরে যানবাহনের মৃদু হর্ন আর মানুষের কোলাহল, ঝিঝি পোকার তীব্র ডাক ঝোপে ঝোপে। এই পৃথিবী কতই না পূর্ণ, অথচ আমার জীবনটা একেবারেই খালি। এই শহর, এই শহরের মানুষ, এই ঝিঝি কিংবা এই জগৎ কোনোটাই যেন আমার নয়। পায়ের সামনে একটা কুকুরের ছোট্ট ছানা ঘুরঘুর করছে টের পেয়ে ঝুঁকে দেখলাম। ডিমের অর্ধেকখানি ভেঙে দিতে জিভ বের করে চেটে স্বাদ নিয়ে সমস্তটা গিলে ফেললো। আনমনে হেসে খানিকটা ডাল মাখানো ভাতও রাখলাম। মহা উৎসাহে সে সাবারে ব্যস্ত হয়ে পড়লো কুকুরছানা। পশুপ্রেম প্রশংসনীয়। হঠাৎ কণ্ঠস্বরটি কানে আসতে থমকে পড়লাম। খাবারটুকু মুখে চিবানো অবস্থায় রেখেই মাথা কাত করে তাকালাম। স্ট্রিট লাইটের সোডিয়াম আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো চাচাতো ভাইয়ের অবয়বখানি। সামনে দণ্ডায়মান আহান। এই বান্দা কোত্থেকে উদয় হয়েছে হঠাৎ জানা নেই। ভুজোড়া বিতৃষ্ণায় তীব্র কুঞ্চন ধারণ করলো আমার। আহান বেশ ধীরে ধীরে সময় নিয়ে এগিয়ে এলো। পরনে একটা হুডি আর অতিরিক্ত মাত্রায় ঢোলা ট্রাউজার। মুখে খাবার না থাকলে লুঙ্গি বলে চেঁচিয়ে উঠতাম, কিন্তু এই বান্দার সঙ্গে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। তাও খাবার খাওয়ার মুহূর্তে আহান একেবারে আয়েশ করে বসে পড়লো আমার পাশে। পায়ের উপর পা তুলে নাড়াতে লাগলো যেন এ তার বাপের সম্পত্তি। দাঁতে দাঁত পিষে চুপ থাকলাম আমি। আহারে, কোন স্তরে নেমে এসেছে আমার আদরের বোনটা। তীব্র দৃষ্টিতে তাকালাম আহারের দিকে। তির্যক হাসি হেসে ঝুঁকে এসে আমার চিবুক ছুঁয়ে দিল সে। ঝটকা দিয়ে নিজেকে ছাড়াতে চাইলেও পারলাম না। অত্যন্ত শক্ত ওই বাঁধন। জ্বলজ্বলে চোখে আমার নয়ন মাঝে চেয়ে আহান রীতিমতো ফিসফিস করলো। শুনেছি আজকাল তোকে আর কেউ আদর করে না। কথা তাহলে সত্যি বেবি গার্ল? আমার দরজা তো খোলাই থাকে, আসিস না কেন বলতো? শক্ত করে খাবারটুকু গিলে খেকিয়ে উঠলাম। কে কোথায় কি করছে সেসব খুঁজে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ নেই, তাই না? লাইফলেস কোথাকার। মৃদু হাসলো আহান। তার তর্জনী ছুঁয়ে গেল আমার কপাল, গড়িয়ে নামলো চিবুকে। ঘৃণায় শরীর রিরি করে উঠলো আমার। খুঁজে বেড়াবো? তাও তোকে? এতটাও রূপবতী গুণবতী মনে করিস না নিজেকে। ইউ আর জাস্ট এভারেস্ট। আমি এখানেই কারণ। পৃথিবী গোল। পৃথিবীটা চ্যাপ্টা হলে খুশি হতাম। ঝটকা দিয়ে ছাড়িয়ে নিলাম নিজেকে। খাবার সমস্ত ইচ্ছা শেষ হয়ে গিয়েছে। প্যাকেট বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আমার ব্যস্ত অবস্থা দেখে খিলখিল করে হাসলো আহান। আরে আস্তে আস্তে আস্তে, আমি খেয়ে ফেলবো না তোর খাবার, আর না তোকে। ক্ষিপ্ত দৃষ্টিতে ফিরে তাকালাম আহানের দিকে। মুখ খারাপ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই ছেলেটার সঙ্গে কিছুতেই আমি শান্ত থাকতে পারি না। আর রাত বিরেতে পুরুষালী উত্তেজনা ধরলে পল্লীতে যাও, পৃথিবীর মাঝে এসে নিজের ময়লা দুর্গন্ধ এইভাবে ছড়াবে না। উল্টো ঘুরে হন হন করে এগোতে লাগলাম পার্কের বাইরে স্ট্যান্ডে রাখা স্কুটির দিকে। নিজেই নিজের উপর চরম হতাশ হলাম নতুন করে। এই ছেলেটাকে এককালে আমি ঠিক কি দেখে পছন্দ করতাম। আমার ব্রেনে জিনের আছর হয়েছিল। কিভাবে সম্ভব একটা বস্তা পচা আবর্জনা জনে পাগল হয়ে নিজের সংসার ভেঙে দেয়া, ভাসিয়ে দেয়া। সাবিন সাবিন সাবিন, তুই একটা মূর্খ ছিলি গদ্ধপ। হঠাৎ করে পেছন থেকে আমায় ঝাঁপড়ে ধরলো। কেউ বুঝতে বাকি রইলো না কোন অমানুষটা এটা করেছে। কানের কাছে আহান ফিসফিস করে উঠলো। পল্লী অবধি যাওয়ার দরকার কি? সঙ্গে সঙ্গে ঝুঁকে পা থেকে স্নিকার্স খুলে নিলাম। তড়া করে লাফিয়ে উঠে আহানের গাল বরাবর সেটা ঠাটিয়ে বসাতে চাইলেও অন্তিম মুহূর্তে নিজেকে আটকালাম। তীব্র অগ্নিখচিত দৃষ্টিতে চেয়ে রইলাম। গর্জন তুললাম, তোর মতো উত্তেজিত ইঁদুরের সামনে পল্লীরও অপমান হবে নির্লজ্জ। আরেকবার আমাকে ছুঁয়েছিস তো এই বাটার জুতোর জোড়া তোর গালে পড়বে। আর আর আরেক গালের দাঁত নাড়িয়ে দেবো আমি বলে দিলাম। বাঁকা হাসি মাখা নয়নে চেয়ে রইলো আমার দিকে। স্নিকার্স পুনরায় পরে গলিয়ে তাকালাম আমি তার দিকে। নিজের চিবুকে আঙুল ঘষতে ঘষতে আহান বলল, ইউ আর লাইক অলওয়েজ এ ভেরি ব্যাড গার্ল বেবি গার্ল। ব্যাপার না, পাকার আগে জাম্বুরা খেয়ে মজা নেই। পেকে টসটসে হ, তখন তোকে ভোগে খুব মজা আসবে।
আমার দিকে এগোতে চাইলো আহান, কিন্তু পারলো না। হঠাৎ করেই তার চোখ মুখ থেকে তীর্যক হাসি উবে গিয়ে ভর করলো যন্ত্রণার অভিব্যক্তি। তারপরে আমি শুনতে পেলাম ঘেউ ঘেউ। নিচে তাকাতে স্পষ্ট হলো দৃশ্যটা। কিছুক্ষণ আগে খাবার খাওয়ানো কুকুরটা আহানের পা কামড়ে ধরে রেখেছে। ভারী কেস থাকায় বিশেষ সুবিধা করতে না পারলেও ছোট শরীর দুলিয়ে লাফিয়ে চলেছে। অন্তরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়লো এই নির্বোধ প্রাণীর কাণ্ড দেখে। আহান সজোরে লাথি হাঁকিয়ে কুকুরছানাটাকে একদিকে ছিটকে ফেললো। হেসিয়ে উঠে পা ঝাঁকাতে ঝাঁকাতে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকালো আহান। যেটা বলেছিলাম, ভাবিস না আজ ছেড়ে দিচ্ছি বলে পার পেয়ে যাচ্ছিস। ইদানিং তুই ডানা মেলে উঠছিস, তোর ডানা খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে, খুব শীঘ্রই। আউ! অশনি সংকেতের মতো চারপাশে প্রতিধ্বনিত হলো হিংস্র ডাকটি। মাথা কাত করে দেখলাম ওপাশ থেকে ছুটে আসছে বেশ কয়েকটা প্রাপ্তবয়স্ক কুকুর। এর মধ্যে সামনে থাকা কুকুরটা যে কুকুর ছানার মা তাতে কোনো সন্দেহ নেই। কেঁপে উঠলো আহান। আমার দিকে তাকালো হন্যে হয়ে। বাঁকা হাসলাম। আমার ডানা ছাটার আগে তোমার বংশের বাতিটা বাঁচলে হয় আহান ভাইয়া। শিট! ঘেউ 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 দিয়ে ছুট ঝড়ের গতিতে দৌড়াতে লাগলো আহান। আর কুকুরের দল তাড়া করলো তার পেছনে তীব্র বেগে। হাসতে হাসতে আড়াল হয়ে যেতে থাকলাম। দেখলাম তাদের জীবনে এই প্রথম ঊর্ধ্বশ্বাসে জীবন বাজি রেখে ছুটছে আহান। আমি নিশ্চিত পরদিন 3:30টার আগে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। স্কুটি নয়, একটা ছোটখাটো ভ্যানের দরকার পড়েছে সবকিছু ডেলিভারি দিতে। ক্যাফের দুজন ছেলে সহকারীকে সাথে নিয়ে আমি সময়ের আগে বেরিয়ে পড়লাম। এসব ব্যাপারে দেরি করার অর্থ রেপুটেশন খারাপ করা। আজ সকালে একটা টিভি চ্যানেল থেকে ডকুমেন্টারি করতে আমার ক্যাফেতে এসেছিল বিধায় একটু ভালো পোশাক পরেছি। একটা জর্জেটের মেক্সি ফ্রক, তার উপর সানফ্লাওয়ার কার্ডিগান। বিশেষ সময় হয়নি বিধায় আর বদল করে ইউনিফর্ম পরার ঝামেলাটা করিনি। বুকের ভেতর ধুকপুক করছে কেন আমি জানি না। ইদানিং অনেক কিছুই আমার সঙ্গে হচ্ছে, কেন হচ্ছে তা আমি বুঝতে পারি না। ভ্যান আরোয়ার বাড়ির সামনে এসে থামলো। আমি প্যাসেঞ্জার সিট থেকে নেমে পিছনের সিটে পিছনে গিয়ে ছেলেদের তাড়া দিলাম, সাবধানে কেকটা 3 স্টোরির করে নিয়ে যাও টেবিলে, আমি সেট করে দেব। ছেলে দুটো অভিজ্ঞ হাতে কেকের বক্স নিয়ে এগোতে এগোতে আমি দু হাতে যতগুলো সম্ভব পিৎজা বক্স নিয়ে ভেতরে প্রবেশ করলাম। তবে বেশি দূর যেতে হলো না। আমার একদম গেটের কাছে লাগোয়া ব্যানার দেখে হঠাৎ আমার পায়ের শেকড় গজিয়ে গেল। ভেতরের লনে হিন্দি মিউজিক বাজছে। মেয়ে ছেলেদের দল হালকা তালে নেচে চলেছে। মধ্যবয়স্করা ভদ্র আওয়াজে গল্প করছে। গুরুজনেরা এদিক সেদিক ছোটাছুটি করে কাজ দেখতে ব্যস্ত। বাড়ির সদর দরজা হাট করে খোলা, তাতে ভেতরে ব্যস্ততা এবং ফুলের সাজসজ্জা স্পষ্ট। বাতাসে মিষ্টি আতরের সুবাস, অথচ সবকিছু ছাপিয়ে আমার দৃষ্টি ব্যানারে আবদ্ধ গোটা গোটা অক্ষরে, যেখানে ছাপায়িত জায়দান ও আরওয়ার শুভ বাগদান। আমার আজ কান্না পাচ্ছে না, বরং হাসি আসছে। জীবন আমাকে এত সস্তা সস্তা কাহিনী দেখায় যে নিজের ভাঙা চোরা জোড়াতালি দেয়া ভালোটার উপর না হেসে পারি না। আরে সাবিন, আপনি এসে পড়েছেন। উৎফুল্ল কণ্ঠস্বরটি আমার কানে যেতেই মাথা হেলিয়ে তাকালাম। যা ভেবেছিলাম তাই ঠিক। মেজেন্ডা বর্ণের একটা অর্গানজা শাড়ি পরনে হাস্যোজ্জ্বল রাঙা চেহারায় দাঁড়িয়ে আছে আরওয়া। এগিয়ে এলো সে আমার দিকে। আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আজ এখানে এসেছেন। আপনার পিৎজা শহরে খুবই জনপ্রিয়। আমার বন্ধু বান্ধবীরা তো আবদার করেই রেখেছিল মেনুতে পিৎজা আসবে তো একমাত্র স্যাভেজ সাবিনের পিৎজা স্টেশন থেকে। আরওয়ার হাসি দেখে আমার ঠোঁট জোড়া মন্থর গতিতে বাঁকা হলো খানিকটা। জেনে খুশি হলাম আমার এত কদর। এই দেখেছো, আমিও কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে ওজন পাওয়াচ্ছি। আসুন এদিকে, টেবিল। মাথা ঝাঁকিয়ে মাপা মাপা পদক্ষেপে এগোলাম। ছেলেরা খাবারের টেবিলের মাঝ বরাবর কেক সেট করে ফেলেছে। আমি পিৎজা বক্স গুলো একপাশে রেখে ট্রে সাজাতে সাজাতে তাদের বাকিগুলো নিয়ে আসতে ইশারা করলাম। তারা চলে যেতেই আনমনে কণ্ঠে আরওয়াকে বললাম, কেকের উপর কিছু লিখতে হবে? আপনি তো স্পেসিফিক্যালি কিছুই বলেননি। আমিও জানতাম না অনুষ্ঠানটা কিসের ছিল। দাঁতে দাঁত পিষে ফেললাম শেষ দিকে। তবে মুখের অভিব্যক্তি যথাসম্ভব স্বাভাবিক রাখতে চাই। আমার প্রধান লক্ষ্য এখন যত দ্রুত সম্ভব এই স্থান ত্যাগ করা। আরওয়া আমার দিকে নরম দৃষ্টিতে চেয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।